আমাদের আমরা এলিমেন্টরের যে নর্মাল এডিটিং মুডটা ওইটা দিয়ে কাজ করছি। এইটা ছাড়াও একটা নতুন এডিটিং মুড আছে বর্তমানে, হ্যাঁ। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফ্লেক্স বক্স। অনেকেই নাম শুনছি, রাইট? অনেকে হয়তো বা কাজ করার ট্রাই করছি বা অনেকে কাজ করছিও, বেশিরভাগই আমরা এটার সাথে খুব একটা ফেমিলিয়ার না। তো আমরা যদি এলিমেন্টর অপশনে চলে যাই, এলিমেন্টর থেকে সেটিং অপশনে চলে যাই, এখানে আমরা একটা অপশন দেখতে পারবো, সেটার নাম হচ্ছে ফিচার্স। সো ফিচার্স অপশনে একটু স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন এই যেখানে কন্টেইনার আছে, ঠিক আছে? বা ফ্লেক্স বক্স থাকতে পারে লেখা। এটা একটা সিম্পল করে ফেলছে এখন, জাস্ট কন্টেনারের মধ্যে নিয়ে আসছে। আগে ফ্লেক্স বক্স কন্টেনার বা ফ্লেক্স বক্স রিড এরকম লেখা থাকতো। সেটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, যেটা আমরা শুরুতেই করছিলাম। অ্যাক্টিভ করে সেভ করে দিলাম। এতে করে কি হইলো, আমার এডিটিং মোডটা চেঞ্জ হয়ে গেল। এতে লাভ কি? এটা লাভ হচ্ছে ইন ফিউচার এলিমেন্টর যত ফিচার যা কিছু আনতেছে, নতুন যেসব থিমের সাথে তারা কোলাব করতেছে সবগুলা তারা এই যে এলিমেন্টরের ফ্লেক্স বক্স দিয়েই ডিজাইনগুলো আগাচ্ছে, ঠিক আছে? অলদো তাদের ফ্লেক্স বক্স ছাড়া যে ইনার সেকশনের যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমে লাইক থাউজেন্ডস অফ টেমপ্লেট এখনো অ্যাভেলেবেল আছে, বা আরো বেশি হবে, ঠিক আছে? থাউজেন্ড কেন, মিলিয়নই হবে। সো এরকম টেমপ্লেট কিন্তু এখনো অনলাইনে অ্যাভেলেবেল। সো ওইটা এই জন্যই আমাদের শিখে নিলাম আগে আমরা। কারণ আমরা এখন এরপর আর হয়তো আরো 5 বছর পর্যন্ত এরকম কাজ পাবো, যে কাজগুলোতে সেম ওই ফিচারটা থাকবে, বাট নতুন কাজ মার্কেটে ঢুকতেছে যেখানে এই যে কন্টেনার, ফ্লেক্স বক্স কন্টেনার, এইটা কাজে লাগতেছে। সো আমি এমন ভাবে আপনাদেরকে রেডি করছি শুরু থেকে, যাতে করে একদিনে যদি ফ্লেক্স বক্স কন্টেনার দেখাই দিই, আপনারা কিন্তু কাজটা শিখে যাবেন। সো আপনাদের দুই দিক থেকে লাভ হইলো, আপনাকে আলাদা আলাদা করে শিখতে হইলো না। না হলে দুইটাতে আলাদা আলাদা করে আপনাকে 2-4 মাস সময় দিতে হইতো শেখার জন্য। সো আমাদের যেহেতু কলাম বা এইসব জিনিসপত্র নিয়ে খুব ভালো ডেপথ আইডিয়া আছে, এই জন্য আমরা এই জিনিসগুলো খুব ভালো বুঝবো আশা করি। তো আমি যদি একটা পেজ নেই, জাস্ট ফ্লেক্স বক্স কন্টেনার দেখার জন্য, সো আমরা একটা এজেন্সি সাইট করার চেষ্টা করবো আজকে। জাস্ট এজেন্সি হোম নাম দিলাম, হ্যাঁ, ডিফল্ট টেমপ্লেট থেকে। এখান থেকে এলিমেন্টর ফুল উইথ দিলাম, বা এলিমেন্টর ক্যানভাস দিই, কারণ আমরা একটা ল্যান্ডিং পেজ করবো। হেডার ফুটার ওটা ভেতরেই করে ফেলবো। এডিট উইথ এলিমেন্টর। ভাইয়া, ক্যানভাস আর হলো আপনার ফ্লুইড, এই দুইটার মধ্যে পার্থক্য কি আসলে? ফুল কোনটা উইথ কোন দিলে ক্ষেত্রে হচ্ছে কাজে হেডার লাগানো যায়, ফুটার বা থাকবে। এখন আলাদা ফুল উইথ দিলে হেডার ফুটার থাকবে, ক্যানভাস দিলে থাকবে না, এই যে এখন নাই, কিছুই নেই, ফুল ব্ল্যাঙ্ক। ক্যানভাস মানে একদম ফাঁকা। আর যখন ফুল উইথ দিবেন তখন হেডার ফুটার চলে আসবে। চলেন আপনাকে একটু ট্রায়াল দিয়ে দেখায়ও দিই। এখান থেকে যদি আপনি এবার এলিমেন্টর ফুল উইথ দেন, আপনি দেখবেন এখানে হেডার আর নিচে ফুটার চলে আসছে। চলে আসছে না? মাঝখানে কাজ করতে পারবেন। ভাইয়া। বাট আপনি যদি এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করেন, তাহলে কি হবে? হেডার ফুটারও থাকবে না। বুঝতে পারছেন পার্থক্য? জি ভাইয়া। আমি তো শুরু থেকে কন্টেনার দিয়ে কাজ করতেছি, আমার কাছে ইনার সেকশনটা আসবে না। ইনার সেকশন অন করতে হয়, একদম শুরুতে এটা দেখাই দিয়েছিলাম, আপনি হয়তো ওই ক্লাসটা মিস করছেন। ইন্টারসেকশনও আজকে যেভাবে অ্যাক্টিভ করলাম কন্টেইনার, ওই জায়গা থেকে আমরা ইন্টারসেকশনটা অন করে নিয়েছিলাম। ইন্টারসেকশন আসলে অন করা না, ফ্লেক্স বক্সটা ডিঅ্যাক্টিভ করা মানে ইন্টারসেকশন অন করে ফেলা। আচ্ছা, এখন যদি কাজ করতে চাই, এই যে আমাদের ফ্লেক্স বক্স সিস্টেমে চলে আসছে, আগের মতন সিস্টেমটা নেই। বাট আগের যে পেজগুলো করছে ওই পেজগুলো তাহলে কি হয়েছে, তাই না? এইরকম কোশ্চেন কিন্তু পরবর্তীতে আসে, কারণ এখন তো বুঝতেছেন না কি কোশ্চেন করবেন। বাট পরবর্তী কাজ করতে গিয়ে এই টাইপের কোশ্চেন মাথায় আসে বারবার। লেটস আমরা যদি হোম পেজটা এডিট করি, এটা তো আমরা ফ্লেক্স বক্স দিয়ে করি না, ইন্টারসেকশন দিয়ে করছি, তাহলে কি এগুলো নষ্ট হয়ে গেছে? আসলে নষ্ট হবে না। দেখেন সবই আছে, হ্যাঁ। এটা আছে, ভিতরে ইন্টারসেকশন আছে, ঠিক আছে, সবই আছে। এই যে মাঝে মাঝে ভাইয়া ডিজাইনটা ভেঙে যায়। ভাঙবে না, আপনি প্রপারলি করতে পারলে, আমি যেভাবে ফলো করছি এইভাবে যদি ফলো করেন তাহলে ভাঙবে না। এই যে ইন্টারসেকশন, সবই ঠিক থাকবে। ইভেন আপনার যদি ফ্লেক্স বক্স করার সময় কখনো যদি মনে হয় ইন্টারসেকশনটা দরকার, তাহলে আপনি ইন্টারসেকশন আছে এরকম একটা সেকশন কপি করে নিয়ে যেতে পারেন। ইন্টারসেকশন সহ চলে আসছে। এখন আপনি আপনার মতো করে এটা কি করতে পারেন, কমায় বাড়ায় নিতে পারেন আপনার মতো করে, বুঝতে পারছেন?
এই যে ইন্টারসেকশন, ঠিক আছে, এই যে কলাম, অনেকগুলো কলাম ফেলে বা অ্যাড করে করে ডুপ্লিকেট করে আপনি কাজ করতে পারেন। সো এটা আসলে ফিচারটা আপনার একবারে ক্লোজ করে দেয় নাই, জাস্ট এই ফিচারটা এখানে অ্যাভেলেবেল পাবেন না এই আর কি। অলরেডি যে সাইটে ইউজ করা থাকে ওটা নিয়ে রিপিট করে ইউজ করতে পারবেন। যাই হোক, ওগুলা চিন্তা এখন বাদ, এখন দেখি ফ্লেক্স বক্সটা আসলে কিভাবে কাজ করে। দেখেন ফ্লেক্স বক্সটা একদম বেসিক চিন্তা ভাবনা হচ্ছে বক্স, ঠিক আছে। ধরেন আপনাকে কিছু একটা বানাইতে দিলাম আমি, ওকে। ধরেন একটা বাসা বানায় দেখেন আমাকে, একটা বাড়ি বানায় দেখেন, ঠিক আছে। বাড়িটা কেমন হবে? বাড়িটা বানানোর জন্য আপনাকে জাস্ট ছোট বড় বিভিন্ন সাইজের বক্স দিছি আমি। এই বক্সগুলো দিয়ে আপনাকে এই বাসাটা পোর্ট্রে করতে হবে। সেটা কিভাবে করবেন? ধরেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, জিনিসটা বুঝাই। ধরেন এইটা একটা বাড়ি, তো শুরুতে এই যে এটা কি, এটা একটা বক্স নিলাম না? বক্স নিছি তো নাকি? হুম। এইখানে একটা রুম, এটা কি নিলাম? এটাকে রুম বা বক্স। একটা বিল্ডিং এর মধ্যে একটা রুম বা কিছু ইয়া একটা, বলতে তাই পারি তো। আর কি। তারপরেও হ্যাঁ। এটা নিলাম বক্স। এখন এখানে একটা রাস্তা বানাবো, কি দিয়ে বানানো সম্ভব? বক্স। সম্ভব না? এখানে একটা রুম হুম বানাবো, হুম। কি দিয়ে বানানো সম্ভব? একটা বক্স বসাইলে হবে। আচ্ছা, এইখানে ধরেন আমি ডাইনিং স্পেস করতে যাচ্ছি লম্বা করে, হ্যাঁ, একটা বক্স দিয়ে বানানো সম্ভব না? জি। এইখানে ধরেন লম্বা করে একটা রুম থাকবে, ছোট্ট একটা ধরেন কিচেন বা কিছু একটা। এখানে ধরেন আপনার কিছু একটা রুম থাকলো, হয়তো বা গেস্ট রুম করলেন আপনি এখানে, ঠিক আছে। এখানে হয়তো আরো দুইটা রুম করলেন। ইটস অল অ্যাবাউট বক্স, ঠিক আছে। করতে পারছি বক্স। না? বক্স আর কিছু ইউজ করছি হুম এখানে? হুম। কই নাই কিন্তু। না। এই সেম না। কনসেপ্টটাই আসলে ফ্লেক্স বক্সের কনসেপ্ট। আপনি যখন যেখানে যাই লাগবে জাস্ট বক্স নিবেন। কেমন? শুরুতে কাজ শুরু করবেন ফ্লেক্স বক্স। এখন বক্সের আবার বিভিন্ন ভাগ, শুরুতেই ভাগ করে নিতে পারেন, বা শুরুতে আপনি বক্স নিতে পারেন। বক্সের আবার ডিরেকশন আছে দুইটা। ডিরেকশন কি? বক্সের ভিতরে যেই জিনিসগুলা রাখবেন, বক্সটা তো আর খালি থাকবে না, তাই না? বক্সের ভিতরে তো কোনো জিনিস নিবেন আপনি, লাইক টেক্সট নিবেন, ইমেজ নিবেন। এখন আপনি একটা টেক্সট নিলেন, দ্যাটস ফাইন, আপনি যেদিকে ডিরেকশন থাকুক সমস্যা নেই। বাট টেক্সটের পর পর আরেকটা ইমেজ নিলেন, এখন ওই ইমেজটা কি তার পাশে আসবে নাকি তার নিচে আসবে? এই দুইটা হচ্ছে, এই জিনিসটাকে বলে ডিরেকশন। যদি পাশে আসে তাহলে কোন ডিরেকশনটা ইন্ডিকেট করতেছে? এক্স। এইটা, তাই না? যে এই অ্যারোটা না, এক্স পাশাপাশি না এক্স। হরিজন্টাল, হ্যাঁ। এক্স অক্ষ, হ্যাঁ। সো এইটা, তাই না? আর যদি আমরা বলি নিচে নিচে আসতেছে, তাহলে এইটা ডিরেকশনটা এরকম ওয়াই। দেওয়া আছে, তাই না? ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে, আমরা যখন ডিজাইনটা করা স্টার্ট করব তখন আমাদেরকে ডিসাইড করতে হবে যে এখন আমি এই যে কন্টেন্টটা নিব, সেই কন্টেন্টটা কি হইতে পারে। সেই কন্টেন্টটা হইতে পারে টেক্সট, ইমেজ, ভিডিও, আলাদা কোনো কোড, ডিভাইডার, যা ইচ্ছা হইতে পারে, রাইট? ইভেন ওই কন্টেন্টটা হুম। বক্সও হইতে পারে, হইতে পারে না? আপনি একটা বক্স হ্যাঁ। নিন, নেওয়ার পর আপনার ওই বক্সটা আরো বিভিন্ন ভাবে ভাগ করা লাগবে। তখন আপনি কি নিবেন? আবার বক্সই তো নিবেন আবার। And ওই বক্সেরও ডিরেকশন যেটা হবে ওইটাও হুম। আপনাকে চিন্তা করতে হবে তাহলে। বুঝতে পারছি? লেটস সে আমরা কোন একটা একটা সার্ভিস সেকশন করব, ওকে। সো সার্ভিস সেকশনটা কেমন হবে? উপরে একটা টাইটেল হবে, তারপরে ছোট কিছু টেক্সট হবে, তারপরে এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, বক্স মানে তিনটা সার্ভিস হবে, ঠিক আছে। তাহলে কোনটা নিব বলেন, কোন ডিরেকশনটা নিব? আমরা হচ্ছে ওই যে প্রথমে যেটা আছে ওয়াই এক্সিস বরাবর ওটা নিব, দেন নেওয়ার বাকি পরে গুলো কারণ এখানে কি দিব? নিচে নিচে চলে আসবে তো টাইটেলের পর প্রায় টাইটেল। নিচে নিচে। টাইটেলের পরে কি নিব? এখানে একটা টাইটেল দিব H1, টেক্সট। একটা টেক্সট এডিটর। নিচে আসলো। টেক্সট এখন এডিটর। এরপরে আসবে তিনটা বক্স, এখন আবার কি করব তাহলে? এখন 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 ঝামেলা আবার হয়ে একটা গেছে না? কন্টেনার নিব আমরা। এখন যদি আমি বক্স নেই, দেখেন একটা ব্যাপার, ধর আমি এখন একটা বক্স নিলাম, আসলো নিচে, বাট আর একটা যদি বক্স আমি এই বক্সটাকে ডুপ্লিকেট করি, এই বক্সটা কই চলে যাবে? নিচে, বাট আমার লাগতো কি নিচে সাইডে। পাশাপাশি। পাশে লাগতো, কিন্তু এটা প্যারেন্ট প্যারেন্ট একটা কন্টেনার দিলে হবে ভাইয়া। উম আস্তে আস্তে যাচ্ছি, হ্যাঁ। সো যারা বুঝতেছে না তাদেরকে ও আচ্ছা, বোঝানোটা হ্যাঁ। ইম্পর্টেন্ট আসলে।
সো দেখেন, জি। এখন পয়েন্ট হচ্ছে এই দুইটা বক্স নিচে নিচে চলে আসেন। দুইটা বক্স যদি পাশাপাশি করতে চাই, আমি মূল বক্সটা, এই যে মূল বক্সটা ধরে চাইলে পাশাপাশি করতে পারি। চলেন করে দেখি, এই যে এটা, তাই না? ডিরেকশনটা আমি কিন্তু এই যে এখান থেকে তো নিলামই, আর নেওয়ার পরও আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? নিলাম মানে যে এটা আলটিমেট হয়ে গেছে এরকম না, এই যে এখান থেকে চেঞ্জও করা যায়। যে আমরা এটা নিছিলাম, এখন আমি কি করতে পারি, ডিরেকশনটা চেঞ্জ করতে পারি। মনে হইলো যে ভুল হয়েছিল, বাট এইখানে একটা ঝামেলা তৈরি হয়ে গেল। কি বলেন তো? আমার এই দুইটা তো পাশাপাশি আসার দরকার নেই, আছে? না। এই দুইটা সেমই থাকবে, এইগুলা হচ্ছে পাশাপাশি আসার কথা ছিল। সব মিলায় পাশাপাশি চলে আসছে, ঝামেলা হয়ে গেল না? তাহলে আগের মতোই থাকুক। এখন হুম হুম। একটা কাজ করতে পারি, আমরা আলাদা আর একটা বক্স বাইরে নিয়ে দেন ওইটার ভিতরে আমি হচ্ছে পাশাপাশি রাখতে পারি, পারি না? এখন এইটা হুম, হইলো করে। কি, এটা একটা সলিউশন হইলো, বাট এইটা আলটিমেট সলিউশন হইলো না কেন? যেমন ধরেন, এখন আমি কোনটা নিব বলেন, এটা কোন হচ্ছে ডিরেকশনটা নিব? ওই আমরা মানে এক্স ওয়াই বরাবর নেবো, কিন্তু ওটা তো সেকশন ওভাররাইড করে ফেলতেছে, আলাদা সেকশন হয়ে যাচ্ছে। হম হম, আসতেছি ওটাতে। এটাই হ্যাঁ, পয়েন্ট। এই যে এখন পয়েন্ট হচ্ছে কি, আমরা সেকেন্ডটা কি নিচে সেকেন্ডটা নিচে নিব নিব বক্স গুলা নাকি পাশাপাশি নিব? পাশাপাশি। পাশাপাশি নিলাম। এখন আমি যদি এটার ভিতরে কন্টেনার বক্স নেই, একটা নিলাম, এটাকে ডুপ্লিকেট করি, পাশাপাশি চলে আসলো, তাই না? বাট এখন প্রবলেম হইলো কি, কন্টেন্টটা জি একই সেকশনের বাট দুইটা সেকশনে স্প্লিট হয়ে গেছে, তাই না? এটা দুইটা আলাদা আলাদা সেকশন হয়ে গেছে, জি। হুইচ ইজ নট গুড। আমাদের ডিজাইনের জন্য কিন্তু এটা গুড না, বা বিশেষ করে রেসপন্সিভে গিয়ে আমাকে অনেক সময় পেন খাইতে হবে। তো এটা করা যাবে না। তাহলে কি করা যায়? এটা একটা সলিউশন হচ্ছে, এখানে একটা কন্টেনার বক্স নেন, বাট এই কন্টেনার বক্সটাকে ডুপ্লিকেট না করে এই কন্টেনার বক্সটাকে ডিরেকশন বক্স হিসাবে ইউজ করেন। ডিরেকশন বক্স কি জিনিস? হুম। আপনি নতুন যে বক্সগুলো আনবেন, সেই বক্সগুলো যদি আপনি চান ডিফারেন্ট ডিরেকশনে মুভ করুক, তাহলে আপনি এটাকে ইউজ করতে পারেন ডিরেকশন বক্স হিসেবে। ডিরেকশন বক্স কোনো আসলে কিতাবি কোনো কিছু না, আমি আমার মাইন্ড থেকে আপনাদের বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে? আপনি হয়তো আর কোথাও কোনোদিন এটা শুনবেনও না। এখন এটা মানে কি, আমি একটা জাস্ট এক্সট্রা বক্স নিলাম, যেই বক্সটাকে আমি ডিরেকশন বলে দিব যে তোমার ভেতরে যা নিব সব পাশাপাশি আসবে। এখন এইটার ভিতরে আবার বক্স নিব। ব্যাপারটা বুঝছেন কি? আমি বক্সকে ইউজ করলাম কিসের জন্য? ডিরেকশন চেঞ্জ করার জন্য। ডিরেকশনের। তার মানে আমাদের মূল বক্স এইটা, ইটস লাইক তার ভিতরে প্যারেন্ট সবকিছু কন্টেনারটা। আছে। জি ভাইয়া। দেন এর ভিতরে হেডিং ইটস লাইক নিছি, প্যারেন্ট কন্টেনার। টেক্সট নিছি। দেন আমার যখন মনে হলো না, এখন তো এগুলো নিচে নিচে আসতেছিল, বাট ডিরেকশনটা এই এই পয়েন্টটা এসে চেঞ্জ হবে, তখন আমি একটা বক্স নিলাম যেটা শুধুমাত্র আমার ডিরেকশনটা শো করবে বা ডিরেকশনের জন্য কাজ করবে। সেই বক্সের ভিতর আমি এক, দুই, তিনটা কন্টেনার নিয়ে নিছি। ব্যাপারটা বুঝতে পারছি? জি জি। ভাইয়া। আচ্ছা, এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন, কোনো কিছু, কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন লাইক এটা ভাই, যে প্যারেন্ট কন্টেনারটা হচ্ছে একটা র্যাপ হিসাবে কাজ করে। যেমন হচ্ছে যে আহ, একটা, যখন আমরা কার্টুন প্যাকেজ করি, কার্টুন হচ্ছে যে প্যারেন্ট কন্টেনার, এবং ভিতরে প্রোডাক্ট থাকবে। ইটস লাইক এইটা না? হুম, কাইন্ড অফ। আপনি তো মাছ কিনলেন, আলু কিনলেন, টমেটো কিনলেন। সো এখন আপনি ব্যাগের ভিতরে যদি একটা রাখতে থাকেন, টমেটো আর আলু হয়তো মিক্স হয়ে গেল, তাই না? বা আপনি হয়তো বা এমন প্রোডাক্ট নিয়ে গেলেন বা এমন প্রোডাক্ট নিলেন যেটা একটা সাথে মিশলে হয়তো কোনো একটা প্রোডাক্ট নষ্ট হয়ে যেতে পারে। তো আপনি কি করলেন, ওই বড় ব্যাগটার ভিতরে আবার ছোট ছোট পলি করে করে জিনিসগুলো রাখলেন, তাই না? এরকমও করতে পারেন। এখন পলির ভিতরে আবার কি করতে পারেন, ধরেন আপনি মশলা নিলেন, কয়েক রকমের মশলা, সেই মশলাগুলো আবার কি করতে পারে, আপনাকে পেপারের কাগজের মধ্যে ছোট ছোট করে দিয়ে আবার ওই পলিথিনের মধ্যে দিয়ে দিতে পারে, তাই না? সো অনেকটা ওইরকম, আপনি বড় থেকে শুরু হুম। করতেছেন, বড় একটা বাজারের ব্যাগ, তার ভিতরে ছোট 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 অনেকগুলা প্যাকেট, সেই প্যাকেটগুলোর ভিতরে আবার হইতে পারে আবার অনেক ছোট ছোট করে পেপারের প্যাকেট, বা আরো ছোট ছোট প্যাকেটে অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? সো এইখানে ওই রকম শুরু করতেছি আমরা একটা দিয়ে, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা চাইলে আবার বক্স নিয়ে ডিরেকশন চেঞ্জ করতে পারতেছি, আরো বক্স নিতে পারতেছি, সো অন। এখন এই জিনিসটার আরো কমপ্লেক্স কিছু ব্যাপার আমরা একটু দেখার চেষ্টা করি। ইনার সেকশন আর এটার মধ্যে পার্থক্য, পার্থক্য তেমন কিছুই এখন বুঝবেন না, বাট ইনার সেকশনের থেকে এটা দিয়ে অনেক বেশি ক্রিয়েটিভ সাইড করা পসিবল। অনেক ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন, আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারতেছেন ব্যাপারগুলো, হ্যাঁ। এটার জন্যই আসছে, এটা একটা আধুনিক ধারণা, ফ্লেক্স বক্সটা। সো ফ্লেক্স বক্স দিয়ে যত বেশি ইউজ করবেন, আপনি যত মডার্ন ওয়েবসাইট করতে যাবেন, তখন আপনার ফ্লেক্স বক্সই দরকার হবে। অলরাইট, সো এখন দেখেন, আমি এখন আপনাদের কিছু কমপ্লেক্স সিচুয়েশন শো করি। সো শুরুতে আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি শুরুতে নিলাম হচ্ছে একটা টাইটেল। টাইটেলটা আমার হবে সেন্টারে। দেন আমি নিলাম হচ্ছে ধরেন আমার
কন্টেনার আসবে তিনটা পাশাপাশি। তাহলে এখন তো নর্মালি আমার এমনি যাবে না, তো আমি নিব কি, একটা কন্টেনার নিব যেটা ডিরেকশনের জন্য ইউজ করবো, ডিরেকশন দিয়ে দিলাম। এখন নতুন কন্টেনার নিব যেগুলা পাশাপাশি, So, একটা কন্টেনার ছেড়ে দেওয়ার পর কন্ট্রোল ডি প্রেস করলে অটো ডুপ্লিকেট হয়। ঠিক আছে, কন্ট্রোল ডি, বা ম্যাক ইউজ করতেছেন, আমি কমান্ড ডি প্রেস করতেছি। অলরাইট, এইবার এখানে কিছু কন্টেন্ট আসবে। সো এইটার কন্টেন্টের ডিরেকশন কি, নর্মাল কন্টেন্টের ডিরেকশন থাকেই নিচে নিচে, হ্যাঁ, আমরা তো এর আগে ইউজ করছি, আমরা জানি, আমরা ইন্টারসেকশন ইউজ করছিলাম, নিচে নিচেই আসে কন্টেন্ট গুলো অটোমেটিকলি, তাই না? ধরেন এইখানে আমি একটা টেক্সট বক্স নিলাম, আর এইখানে আমি একটা ভিডিও সেকশন নিলাম। এইবার এই টেক্সটের নিচে আমি চাচ্ছি দুইটা বাটন আসবে পাশাপাশি। বাট এই টেক্সটের নিচে যদি দুইটা বাটন আমি নিতে চাই পাশাপাশি, এই একটা বাটন নিলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, নিচে নিচে চলে আসছে না? এখন এটাকে যদি পাশাপাশি করতে চাই তাহলে কি করব, এই যে এই বক্সটা ধরে বা এই কন্টেনারটা ধরে আমি ডিরেকশনটাকে পাশাপাশি দিতে পারি। বাট এখানে প্রবলেম হইলো কি, এইটার সাথে সে জায়গাটা শেয়ার করতেছে, এইটা তারপর এটা তারপর এটা আসছে। But এটা তো আমাদের দরকার নেই, তাই না? এটা উঠাই দিতে পারি বা এই যে নিচে নিচে দিতে পারি, নিচে নিচে এটা অটোমেটিকলি থাকে। এখন এই দুইটাকে শুধুমাত্র পাশাপাশি কিভাবে আনতে পারি, আইডিয়া দেন। এখানে একটা কন্টেইনার আমরা একটা নিতে পারি, এটা কন্টেইনার বেসিক নিতে আইডিয়া। পারি। এই যে চলে আসছে না মাথায় প্ল্যানটা, জাস্ট যেখানে আমার হুম। ডিরেকশনের নিয়ে ঝামেলা হচ্ছে, একটা এক্সট্রা কন্টেনার নিব, দেন এটাকে আমি নিয়ে নিব কন্টেনার ভিতরে নিছি, বাট আসতে নিচে নিচে কেন, এই কন্টেনারটার ডিরেকশনটা আমাকে ডিরেকশনটা দিতে হবে। চেঞ্জ করতে হবে। মজার না ব্যাপারটা? আমি আমার মতো কন্ট্রোল করতে পারতেছি হ্যাঁ, সবকিছু। এখানে মজার, এখানে জি ভাই, এখানে একটা প্রবলেম ফেস হয়, সেটা হচ্ছে যে প্যাডিং এর মার্জিনটা অটোমেটিক নিয়ে নেয়। যেমন দেখেন বাটনের অ্যালাইনমেন্টটা এবং টেক্সটের অ্যালাইনমেন্টটা, এটা প্যাডিং মার্জিন যে গ্রুপিং করা আছে এটা আনগ্রুপ করে দেওয়া লাগে। আপনি জাস্ট এইটা ধরে এইখানে গিয়ে পেডিংটাকে জিরো করে দিবেন, দ্যাটস ইট। এতটুকুই কাজ, হ্যাঁ, ওটা হুম, ডিফল্ট থাকে, না হলে তো ডিজাইনটা খুব বাজে দেখা যেত না, সবকিছু গায়ে গায়ে লেগে থাকতো, যা নিচ্ছেন গায়ে গায়ে লেগে যাচ্ছে। এই জন্য এখানে ডিফল্ট 20 পিক্সেলের একটা মার্জিন দেওয়া থাকে, পেডিং দেওয়া থাকে। সো এটা ধরে সব বক্সেই, প্রত্যেকটা বক্সে 20 পিক্সেল করে ডিফল্ট একটা মার্জিন আছে, বুঝতে পারছেন? সো আপনার যদি কোনোটাতে না জি দরকার হয়, আপনি জাস্ট ওটা ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে এই যে এইখান থেকে ক্লিক করে জিরো করে দিবেন। এই যে জিরো হয়ে গেছে, দেখছেন? জি। অলরাইট, এন্ড এই দুইটার মাঝখানের যেটা গ্যাপটা, এটাকে বলে কলাম গ্যাপ, এখান থেকে দেখবেন সবই কন্ট্রোল করা পসিবল। এই যে গ্যাপ, কলাম গ্যাপ, রো গ্যাপ, নিচে নিচে হলো রো আর পাশাপাশি হলো কলাম। তো আমি এটা ভেঙে দিলাম, এই যে সব জিরো জিরো হয়ে গেল। আমি হুম। তাহলে কি করবো, কলামে বাড়াবো না রোতে বাড়াবো? প্রথমে রোতে বাড়াবো। পাশাপাশি এটাকে বলে কলাম, ঠিক আছে, আর নিচে নিচে হলে কি, আচ্ছা আচ্ছা। রো, হ্যাঁ। সো কলামের রো। মধ্যে আমি 10 পিক্সেলের দিয়ে দিলাম, হয়ে গেল 10 পিক্সেল। এটা শুধু একটার জন্য হয় নাই, আপনি যদি আরো 5টাও নেন সবগুলোতে একসাথে কাজ করবে, আর সবগুলার ইন্টারনাল যে স্পেসিংটা। সো জি। আপনি যদি এটা কমান, যদি কমবে সব একসাথে, যদি বাড়ান সব বাড়বে একসাথে, তার মানে কি কন্ট্রোলিংটা আগের থেকে অনেক ভালো হয়ে গেল না? আচ্ছা, আপনি চাইলে এগুলোকে ছোট বড়ও করতে পারেন, ধরেন এইটাকে একটু ছোট রাখবেন, এটাকে একটু বড় রাখবেন, এটাও পসিবল। সো আপনি ধরে যেভাবে ছোট বড় করতে পারেন। এটা আমি 20% নিতে চাচ্ছি, এটা 20%, এটা হয়তো বা আপনি ধরে নেন 50%, আর এটা বাকি 30% ধরেন, ঠিক আছে? সো আপনি এখানে গেলেই দেখতে পারবেন যে এইখানে এই যে অটোমেটিক পেয়ে গেছে, 50 করে দিলাম। এটা 100ই দেখাচ্ছে, বাট ডিফল্ট এটা আসে কত আসলে। তো এটা একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে জিনিসটা ধরাই দিবেন একবার, ঠিক আছে? এটাও ক্লিক করেন, এটাও ক্লিক করেন, এটা 20 করে দেই, 50, 20, 50 কত হলো, 70, এটা 30 পাবে তাহলে। So এখন যদি 30, আমি এটা 30 করে 100। দেই, 30 পর্যন্ত এটা ম্যাক্স নিতে পারবে, ঠিক আছে? বেশি দিলে কাজ করবে না, কম দিলে কাজ করবে। অলরাইট, সো এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট, যে মাঝখানে যেখানে গিয়ে আমি ঝামেলায় পড়ে যাব ওইখানে আরেকটা কন্টেইনার বক্স নিয়ে ওটার ডিরেকশনটা হিসাবে ইউজ করে দিব আমরা। এতটুকু বুঝলেই মোটামুটি আপনি কন্টেইনার দিয়ে কাজ করার জন্য রেডি, ঠিক আছে?
আর কিছু কিছু সময় হয় সেম কন্টেন্ট বারবার রিপিট হচ্ছে, এই টাইপের কন্টেন্টের ক্ষেত্রে আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে গ্রিড। লাইক অনেক সময় হয় না সার্ভিস সেকশন, সেম কন্টেন্ট দেখবেন বারবার রিপিট হচ্ছে, এই যে এরকম হয় না এরকম, হুম হুম। এই টাইপের জিনিসগুলো আপনি তখন গ্রিড দিয়ে করতে পারেন। যেমন ধরেন আমি একটা কন্টেনার নিলাম, এখন আমি একটা গ্রিড নিয়ে নিব। গ্রিডটা কয়টা কয়টা করে হবে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন খুব সহজে। এই যে দেখেন কলাম, কলাম আছে কয়টা, একটা দুইটা তিনটা, রো আছে তিনটা। কয়টা, দুইটা। রো মানে লাইন গুলা, এই একটা লাইন, এই একটা লাইন, দুইটা না, সারি। হুম। আরেকটা লাগলে আরেকটা এখান থেকে বাড়াই দেন, এই যে বেড়ে গেল, এখন তিনটা লাইন হয়ে গেল। ঠিক আছে, তাহলে তিনটা তিনটা করে আমাদের এদিকে তিনটা, এদিকে রো তিনটা, তার মানে টোটাল 9টা বক্স হবে ফর শিওর। 1 2 3 4 5 6 7 8 9। এখন আপনি কি করতে পারেন, কন্টেন্ট অ্যাড করতে পারেন। লেটস আমি এখানে একটা ইমেজ অ্যাড করলাম। সো এটা সিলেক্ট করে নিই। ল্যাগ করতেছে নাকি? না, এটা বাইরে চলে যাচ্ছে, গ্রিডের ভিতরে আসতেছে না। আচ্ছা, ভাই এই যে এইখানে লেআউট সিলেক্ট করে গ্রিডে চাপ দিলে পরে ভিতরে যাওয়া যায়, হুম নাহলে হুম গ্রিডের ভিতরে যায়। এই লেআউট অপশনটা অন করেন, এই লেআউটটা নেই, এই জায়গা থেকে গ্রিডটা সিলেক্ট করেন পরে ভিতরে দেন। এখন ক্লিক করলে ভেতরে যাবে, এই তো। না, এটা তো মানে আমি দেখাচ্ছি সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে গ্রিডের যে ব্যাপারটা। গ্রিডে আপনি যদি একটা কন্টেন্ট ইউজ করেন, ধরেন লেটস আপনি একটা কন্টেন্ট নিলেন গ্রিডের ভিতরে, আপনি নেক্সট কন্টেন্টটা যখন নিবেন ওটা অটোমেটিকলি পাশেরটায় সরে যাবে। গ্রিডের প্রতিটা বক্স একটা করেই কন্টেন্ট নিতে পারে। ব্যাপারটা কেমন, যেমন ধরেন আমি এই গ্রিডটার মধ্যে আমি কিছু কন্টেন্ট নিতে চাচ্ছি, হ্যাঁ। লেটস আমি একটা ইমেজ নিলাম, এখন আমি যদি আরেকটা ইমেজ নেই, পাশে সরে গেছে না। হুম হুম। আপনি কিন্তু দুইটাকে একসাথে এক বক্সের ভিতরে রাখতে পারবেন না। এখানে বক্স হয়তো 9টা, বাট 9টা সেপারেট কন্টেন্টই জায়গা হবে সর্বোচ্চ। এখন আপনি চিন্তা করতে পারেন তাহলে সার্ভিস সেকশন কেমনে করব, টাইটেল থাকবে, ইমেজ থাকবে, টেক্সট থাকবে, তাই না। কন্টেইনার দিব। কন্টেনার দিব, কন্টেনার তো একটাই কন্টেন্ট, এন্ড কন্টেনার ভিতরে আমি যা খুশি ইউজ করি এটা তো গ্রিডের দেখার বিষয় না, তাই না। জি। সো লেটস সে আমাদের যদি যখন মাল্টিপল কন্টেন্ট ইউজ করতে হবে তখন আমরা ইউজ করব কি, তখন আমরা ইউজ করব কন্টেনার। কন্টেইনার। ওই যে বক্স বললাম, যেখানেই ঝামেলা ওইখানেই বক্স। এই যে আমি জাস্ট বক্স বসাই দিচ্ছি সবগুলোতে, ডুপ্লিকেট করতেছি। 9টা কন্টেনার নিলাম, 9টা কন্টেনার 9টা বক্সে বসে গেছে। এখন এই কন্টেনারের ভিতরে আমি যা ইচ্ছা নিতে পারি। এখন একটা না, আমি মাল্টিপল অনেকগুলা নিতে পারবো। ইমেজ আমি যতগুলাই দিব একটা কন্টেনারের ভিতরেই আছে, দেখেন এই যেটা, দেখছেন ব্যাপারটা হুম। কি বুঝতে পারছি। জি। জি ভাই। অলরাইট, সো এটাতে দুইটা, এটাতে একটা, এটাতে একটা, যেভাবে ইচ্ছা আপনি কন্টেনারের ভিতরে ইউজ করতেছেন। সো গ্রিডের এটাই কনসেপ্ট। গ্রিডটা খুব বেশি ইউজ হয় না, কারণ কন্টেনার দিয়েই দেখা যায় খুব সুন্দর করে ইউজ করা যায়। বাট রেয়ার কেস, মাঝে মধ্যে আপনার দরকার হইলে আপনি নিয়ে কাজ করতে পারেন। আর একবার ওটা দিয়ে কাজ করা শিখে গেলে ওটা কন্ট্রোল করাটা অনেকটা ইজি। অলরাইট, এখন ফ্লেক্স বক্স তো গ্রিডটা একটু বুঝলাম। কমপ্লেক্স বটে। জি। হ্যাঁ, এটা বুঝতে পারলে ভালো। বিশেষ করে কাস্টম কোডিং এর নলেজ যাদের আছে তারা এটা খুব বেশি ইউজ করে। সো আমি দেখা যায় যে এই গ্রিডটা খুব দ্রুত ইউজ করি, অভ্যাস হয়ে গেছে এটা একটা। বাট তারপরও আমি যতটুকু মনে করি, আমি নিজেও মনে করি যে ফ্লেক্স বক্সটা দিয়ে খুব তাড়াতাড়ি করা যায় চাইলে।
বাট এটার অভ্যাসের ব্যাপার। বিশেষ করে ওয়েব ফ্লো নিয়ে যারা কাজ করে তারা এই গ্রিডটা দিয়ে একটা সময় প্রচুর কাজ করতে হইতো, এই কারণে গ্রিডের একটা অভ্যাস রয়ে গেছে আর কি। আচ্ছা, এখন এই যে যে আমরা করলাম জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা একটু ট্রায়াল দিব। ট্রায়াল দিব কোথায়? একটা প্রজেক্টে। এখন প্রজেক্টটা আমরা এমনি নর্মাল প্রজেক্ট না করে আজকে প্রজেক্ট করবো একটা ফিগমা প্রজেক্ট। করব নাকি আপনাদের ধৈর্য শেষ? না না না, জি একটু ভাই করেন। সেলিব্রেশন করি না তো ভাই, এটা। আমরা অবশ্যই করতেছি, করেন। একটা সেলিব্রেশন করতে হবে না? আচ্ছা, দেখেন, আমি একটা ফিগমা প্রজেক্ট বের করে নিছি। ফিগমা প্রজেক্টটা আমরা প্রজেক্ট করার থেকে বুঝার চেষ্টা করব বেশি, আসলে কিভাবে কাজ করে, কি করতে হয় না করতে হয়, কি টিপস এন্ড ট্রিক্স আছে, ঠিক আছে? অলরাইট। জি। সো আশা করি নর্মাল একজন ডিজাইনারের থেকে বেশি জিনিস আপনাদেরকে দিতে পারবো, কারণ আমি লম্বা সময় গ্রাফিক্স নিয়ে কাজ করছি। গ্রাফিক্সের অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারবো আজকে, বিশেষ করে এখান থেকে কন্টেন্ট এক্সট্রাক্ট অ্যান্ড আদার্স কিছু নলেজ। অলরাইট। সো এটা হচ্ছে জাস্ট একটা ভিউ অ্যাক্সেস দিয়ে ক্লায়েন্ট আমাকে ধরেন একটা প্রজেক্টের অ্যাক্সেস দিছে, আমাকে এটা করতে হবে। আপনি ডুয়াল ফিঙ্গার ইউজ করে নর্মালি যেভাবে জুম করে এভাবে জুম করতে পারেন যে কোনো জায়গাতে। বা আপনি মাউস ইউজ করলে হুইল, যে চাকাটা আছে চাকা ঘুরেও জুম করতে পারেন। এখানে ক্লিক করেও কিছু রেডিমেড জুম দেওয়া আছে, এগুলোও করতে পারেন আপনি। আচ্ছা, এখন এটা জাস্ট দেখতেই পারবেন, ইমেজ হিসেবে কিছু করতে পারবেন না আনটিল আপনি একটা অ্যাকাউন্ট করে ফেলেন এখানে। অ্যাকাউন্টটা কিভাবে করতে হবে যেখানে দেখাচ্ছে নিচে, সাইন আপ করতে পারেন ইমেল দিয়ে, সাইন আপ করতে পারেন আপনার ডিরেক্ট গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে। আপনাদের সবার এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন ফিগমাতে। ফিগমা অ্যাকাউন্টটা অনেক ইম্পর্টেন্ট। সো আপনি সাইন আপে চলে যাবেন। একটা হচ্ছে গুগল দিয়ে ডিরেক্ট করা, একটা হচ্ছে ইমেল দিয়ে করা। সো আপনি ইমেল টাইপ করে দেন ওই ইমেল দিয়ে এটা করবেন, আপনার একটা একটা ভেরিফিকেশন ইমেল যাবে, ভেরিফিকেশন ইমেল দিয়ে করে ফেলবেন। নর্মাল অ্যাকাউন্ট, জাস্ট ইমেল দিবেন, কন্টিনিউ উইথ ইমেল, দেন পাসওয়ার্ড এন্ড আদার্স যা চাই ওগুলো দিয়ে দিবেন। আমি সময় বাঁচানোর জন্য ডিরেক্ট আমার জিমেলের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। এটা একটু ঝামেলা, অন্য ডিভাইসে লগ ইন করতে গেলে আপনাকে ইমেলে লগ ইন করে নিতে হবে আগে। যাই হোক, মূল কথা আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, আর আপনারা এতটুকু নলেজ আছে সবারই যে আপনারা খুব সুন্দর করে অ্যাকাউন্ট করতে পারবেন। অলরাইট। সো এইখানে আমাকে বলতেছে ফিগমাতে তোমার নাম কি হবে, মানে আপনাকে যখন কাজ করবেন আপনাকে ট্র্যাক করা যাবে যে কে কাজ করতেছে, হ্যাঁ। আর সাবস্ক্রাইব করলে ওরা ইমেল পাঠাইতে থাকবে আপনাকে। আমি সাবস্ক্রাইব করতেছি না। এটা বলতেছে কি টাইপের কাজ তুমি করো, সেগুলো এখানে দিছে আপনাকে। সো রিসার্চ করেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজাইন এন্ড আদার্স যা ইচ্ছা আপনি এখান থেকে দেন। এগুলো যে দিলে যে আপনার ইন্টারফেস ডিফারেন্ট আসবে এরকম কিছু না, জাস্ট নর্মাল একটা সার্ভে আর কি। অলরাইট। এখন দেখেন হ্যাঁ, আমাকে কিছু জিনিস সিলেক্ট করতে দিচ্ছে। দেখেন আমি যে ধরতে পারতেছি, ঠিক আছে, এই যে ধরতে পারতেছি এরকম। আচ্ছা, এই ধরতে পারতেছি মানে যে চেঞ্জ করে ফেলতে পারতেছি তা না, যে আমি এগুলো যে চেঞ্জ করে ফেলবো, ড্র্যাগ এন্ড ড্রপ করে নষ্ট করে ফেলবো এরকম কিছু না। ঠিক আছে, জাস্ট ধরতে পারতেছি যাতে আমি এই জিনিসগুলো কপি করতে পারি, এক্সট্রাক্ট করতে পারি। আমি এখন ভিউ অ্যাক্সেস এর মধ্যে আছি এটা। ঠিক আছে, এটাই এখান থেকে আপনি চাইলে ওয়েবসাইটে কেমন দেখা যায় এটাও দেখতে পারেন প্লে করে। এটা আপনাকে ওয়েবসাইট বানানোর পর কেমন দেখতে পারা উচিত ওটা শো করবে আপনাকে। সো ফিগমা এটা হচ্ছে একটা সুবিধা, এই যে ঠিক আছে। বাট এটা কিন্তু একটা পিকচার আর কিছুই না, সেটা জাস্ট প্লে করে দেখা সম্ভব। আচ্ছা, এইবার এই কাজটা যদি আমরা করতে চাই, সর্বপ্রথম যে ব্যাপারটা আমরা দেখব সেটা হচ্ছে ডিজাইনার কি বুঝাইতে চাচ্ছে এটা বুঝতে হবে আপনাকে। কি বুঝাচ্ছে এটা দিয়ে? ডিজাইনার আসলে আপনাকে এইখানে জাস্ট ডিরেকশন দেয়। ডিজাইনার তো আসলে ওয়েবসাইটটা ডিজাইন করে না, ও জাস্ট একটা স্ক্র্যাচ ডিজাইন করে। স্ক্র্যাচটা দেখে আপনাকে আবার বুঝতে হবে কোথায় কি হিন্ট দিছে আপনাকে। সবগুলা মেনু দেখতে একরকম, একটা মেনু ডিফারেন্ট কেন? এটা অ্যাক্টিভ তাই, হোম ওটা পেজে অ্যাক্টিভ আমরা মেনু। বর্তমানে। ওকে, এটা একটা পয়েন্ট, তাহলে এটা এমন কেন? দুইটা বক্স দেখতে একরকম, এইটা বক্স এরকম কেন? ডিজাইনারই জানে ভাই। হয়তো হোভার ইফেক্ট। এক্স্যাক্টলি, এইখানেও দেখেন এইটা, এইটা and এইখানে যে পার্থক্যটা, এই পার্থক্য দিয়ে সে আপনাকে বুঝাইতে যাচ্ছে যে হোভার করলে কেমন দেখা যাবে।
বুঝতে পারছেন? ডিজাইনার জি ভাইয়া। আপনাকে এখানে হিন্ট ঠিক। দিচ্ছে হোভার করলে কেমন দেখা যাবে, ঠিক আছে? ও অ্যাক্টিভ কালার হয়তো জানেই না অ্যাক্টিভ কালার কি ভাই জিনিস, ঠিক সরি আছে? ভাই, হুম হুম। ভাই সরি, ভাই সরি, আমি একটু হাসি পাচ্ছে এই জন্য যে এক ভাইয়া বলতেছে এটা ডিজাইনারে ভালো জানে। ভাই এটা আমাদের করতে হবে। না, খারাপ বলে নাই, ডিজাইনার তো ভালোই জানে, বাট আপনাকেও জানতে হবে, তাহলে ডিজাইনারের থেকে আপনি আসলে পুরোটা এক্সট্রাক্ট করতে পারবেন। আচ্ছা, সো এখন তাহলে এটা আমি বুঝলাম কি এটা আমার জন্য একটা হিন্ট, এগুলো বুঝতে পারতে হবে। সব সময় দুই পাশে চেক করবেন আপনার জন্য কোনো ম্যাটেরিয়াল সে রেখে দিছে কিনা। হয়তো এখানে সে ইউজ করছে বাট এটা আপনি প্রপারলি এক্সট্রাক্ট করতে পারবেন না, জেনে সে এখানে আলাদা আপনাকে দিয়ে দিবে। এই ইমেজটা আপনি প্রপারলি নিতে পারবেন না হয়তো, এই কারণে এটা সাইডেড, অ্যাঙ্গেল করা, এই জন্য সে আপনাকে একটা ইমেজ এখানে দিয়ে দিছে, এই যে ইমেজটা, এই শেপটাও আপনি দিয়ে গেছে, আপনি চাইলে যদি আলাদা ইউজ করতে চান। বাট আমি এখানে কিছু ট্রিক্স আপনাদেরকে দেখাই দিব, যে এত পেইন আপনাকে নিতেই হবে না, আপনি জাস্ট সিম্পলি এই জিনিসগুলো যত কমপ্লেক্স শেপই হোক আপনি যাতে নিতে পারেন, ওয়েবসাইট ওটা প্রপারলি শো করে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপারগুলা গেল। আবার দেখবেন বাটনগুলা এখানে সিরিয়ালে দেওয়া থাকবে, এখানে অনেকগুলা বাটন দেওয়া থাকবে, তার মানে ওগুলো হচ্ছে বাটন, এক একটা এক এক জায়গাতে কোনটায় কোন জায়গায় কিরকম ইউজ হয়েছে সেটা বাটনের হোভার দেওয়াই থাকবে এখানে। সো বাটনে ধরেন তিন ধরনের দেওয়া থাকবে, হোভার, তারপরে হচ্ছে এইখানে নর্মাল বাটন স্টেজ, আর একটা হচ্ছে হোভার স্টেজ যেটা তো বললাম, আর একটা হচ্ছে সেকেন্ডারি বাটন, হয়তো আরেকটা ডিফারেন্ট বাটন থাকতে পারে। এখন আপনাকে এই ডিজাইনটা করতে হবে, কিভাবে করব ডিজাইনটা? দেখেন এইখানে সর্বপ্রথম আমাকে হেডারটা ডিজাইন করতে হবে, তো হেডারটা আমি দেখে বুঝতেছি আমাকে কি করতে হবে। সো স্টার্ট করি। স্টার্টিং এ আমার দরকার হচ্ছে কি, এইখানে আমি তিনটা ভাগ করে নিতে পারি, দুইটা ভাগ করেও নিতে পারি, বা এইভাবেও নিতে পারি, পাশাপাশি আসবে বুঝতেইছি। এখন আমি জাস্ট এখানে একটা বক্স নিলাম, ডুপ্লিকেট ডুপ্লিকেট, এটা একটু ছোট হবে, সো এটাকে আমি 10% নিয়ে নিলাম, যেখানে লোগোটা আসবে। এটা সবসময় দেখবেন যে একটু ছোট হয়ে যায়, আপনি 10-এ ছাড়ার পরেও একটু কমে যায়। আচ্ছা, এটা ধরেন বড় হবে, হ্যাঁ, এটা আমি নিয়ে নিলাম লাইক 70। আচ্ছা, সো এইখানে আসবে কি, এখানে আসবে লোগোটা। So, এই যে যে লোগোটা, এই লোগোটা টেক্সট দিয়ে করা, আপনি চাইলে জাস্ট নর্মালি একটা টেক্সট নিতে পারেন, টেক্সট নিয়ে এখানে বসাই দিতে পারেন। অনেক সময় হয় কি, এই লোগোর টেক্সট গুলা একটা কমপ্লিকেসি তৈরি করে, কমপ্লিকেসি কি তৈরি করে, টেক্সট দিয়ে হয়তো বা প্রপারলি সেম শেপটাতে আনা যায় না। অনেক সময় তারা লোগো তৈরি করার জন্য টেক্সটটা নিয়ে এইভাবে একটু টান দেয়, এইদিকে একটু টান দিয়ে জাস্ট মিলাই দেয় সুন্দর করে, হ্যাঁ। বাট এটা তো আর আমরা পারতেছি না, পারতেছি টেনে টেনে এদিক ডানে বামে বড় করা, আমাদেরকে সাইজ জানতে হবে। তো আমরা এখানে ডবল ক্লিক করলে, দেখেন কোনো কিছু ফিগমাতে সিলেক্ট করতে হয় ডবল ক্লিক করে করে, একবার ডবল ক্লিক করলেই সিলেক্ট হবে ব্যাপারটা এরকম না, আপনাকে করতে হবে আনটিল আপনি ওই যে এলিমেন্টসটা সিলেক্ট করতে পারেন। লেটস সে আমি এইখানে এটা সিলেক্ট করা আছি, এখন আমি চাইলে এটা সিলেক্ট করতে পারবো না, এই বক্সের ভিতরের জিনিসগুলো প্রথমে আমাকে বক্স সিলেক্ট করতে হবে, দেন ডাবল ক্লিক করে বক্সের ভেতরে ঢুকতে হবে, এটা আগে ছোট বক্সটা ধরলো, তারপর ডাবল ক্লিক করে তার ভেতরে যেতে হবে, এটা লোগো ধরলো, আবার ডাবল ক্লিক করলে ভিতরে আরো কিছু থাকলে ওইটা সিলেক্ট করা যাবে, যে টেক্সটটা এখন সিলেক্ট করা গেছে। এখন আপনি দেখতে পারেন এখানে ডিএমসেন 728 পিক্সেল, লাইন হাইট আছে এতটুকু আছে, টেক্সটের কালারটা এতটুকু আছে। আপনি নর্মালি জাস্ট টেক্সট নিয়ে এই স্টাইলগুলো বসাই দিলেই হয়ে গেল আপনার লোগো। বাট আমরা একটু ডিফারেন্ট ওয়েতে নেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে এটা ধরলাম যে আমি এইটাকে আমি লোগো হিসাবে, ইমেজ হিসাবে নিয়ে নিব। কিভাবে? যে সেটা ধরে এইখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে প্রপার্টিসে, যেটা অলরেডি আছি আমি, এখানে দেখেন এক্সপোর্ট পাইছি, প্লাস এখান থেকে আমি এক্সপোর্ট করবো, বাট এটা একটু ছোট ইমেজ তো, এটা হয়তো বা দেখা গেলে 1x রেশিওতে বা 1x কোয়ালিটি যদি নেই তাহলে দেখা যাবে যে অনেক ছোট হয়ে যাবে। এই জন্য আমি কি করবো, এটার কোয়ালিটিটা একটু বাড়াই নিব, 3x 4x এরকম নিব। বড় ইমেজ আবার 3x 4x এ নিতে যায় না, তাহলে দেখা যাবে ওইটা 30 40 50। ইভেন আমার একটা ক্লায়েন্টের সাইট তো ছিল, আমার একটা ইমেজ ডাউনলোড করতে গিয়ে আমি জাস্ট 5x সম্ভবত দিয়ে জাস্ট ডাউনলোডে প্রেস করছি, এখন কিছুক্ষণ পরে দেখি ব্রাউজার পুরা হচ্ছে আটকাই গেছে। তারপরে যখন ইমেজ ডাউনলোড হওয়া শুরু হয়েছে, এটা 900-র উপরে এমবি হয়েছে একটা ইমেজ। এটা কেন হয়েছে? এটার কারণ হচ্ছে ক্লায়েন্ট পিক্সেলে আর্টবোর্ডটা না নিয়ে আর্টবোর্ডটা নিছিল ইঞ্চিতে, বুঝতে পারছেন? এখন
ইঞ্চি বুঝতেছেন, রিয়েল লাইফ হুম। ইঞ্চিতে সে তার ডিজাইনার এটা ডিজাইন করছে। সো এটা আমার মনে হয় যে ম্যাক দেখেই আমার এটা লোড হয়েছিল, উইন্ডোজে মনে হয় লোড করতে গেলে অবস্থা খারাপ হয়ে যেত। তারপরেও আমি না বুঝে জাস্ট আমি দেখছি, এখন আমি তো আমার কাছে নর্মালি লাগতেছে। আমি এটা সিলেক্ট করে এখান থেকে প্রিভিউ থেকে এখান থেকে আমি হয়তো বা ভাবলাম যে একটু ভালো কোয়ালিটি নেই, সম্ভবত 4X ক্লিক করে আমি দিছি, এখন দেখি কিছুই হয় না। অনেকক্ষণ সময় কিছু হয় না, এখন আমি ব্রাউজারে যেখানে ক্লিক করি ব্রাউজারও কিছুই কাজ করে না, আমার কম্পিউটার প্রপারলি কাজ করতেছে বাট ব্রাউজার কোনো কাজ করতেছে না। মানে ব্রাউজার আশ্চর্য হয়ে গেছে ব্যাপারটা আসলে। তার কিছুক্ষণ পরে এখানে ডাউনলোডের অপশন আসলো, এখন ডাউনলোড আমি ক্লিক করছি, ভাবছি 900 সামথিং এমবি। এখন আমি দেখি আমাকে দেখাচ্ছে যে সময় লেগে যাবে প্রায় 10 মিনিটের মতন। আমি বলি, এত সময় কেন লাগবে? ক্লিক করে দেখি আসলে 936 38 এরকম এমবি একটা ইমেজ জাস্ট। ঠিক আছে। সেটা ভ্যারি করে যে আপনার পুরো আর্টবোর্ডটার সাইজ কতটুকু, নর্মালি যে সাইজটা হয় এই এটাতে সাইজ ওইটাই নেওয়া হয়েছে। পাঠানোর সময় ডিজাইনারের হচ্ছে আহ ভুলের কারণেই ধরেন, বা ডিজাইনারে একটু বেশি কোয়ালিটি দেখাইতে গিয়ে হয়তোবা এরকম অনেক সময় ইঞ্চি বা আরো বড় সাইজে নিয়ে নেয়। ঠিক আছে। যেটা আসলে একদমই উচিত না, বিশেষ করে কারণ ওটা পরবর্তীতে আমার করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, আমাকে এখানে সবসময় ইমেজ নিতে হয়েছে 0.2X, এই টাইপের নিতে হয়েছে ইমেজ, ওগুলো এত বেশি বড় হয়ে গেছিল। আসলে ইমেজটা কিন্তু কোয়ালিটি হয়েছিল না তখন, তখন জাস্ট হচ্ছে সাইজটা বড় হয়ে গেছিল, দ্যাটস ইট। এই আর কি, আর্টিফিশিয়াল সাইজ হয়ে গেছিল। আমি 0.2X নিলেও আমার যে কোয়ালিটি পাচ্ছিলাম, আমি 5X নিলেও একই কোয়ালিটি পাচ্ছিলাম। বাট এই টেক্সটের ক্ষেত্রে বা এই জিনিসগুলোর ক্ষেত্রে যেহেতু এটা টেক্সট, এটা ফিগমার নিজের হাতের অপশন, তো এখানে আমি যদি একটু বাড়াই নেই এই সাইজটা, তাহলে দেখা যাবে একটু কোয়ালিটিটা আমি বেটার পাবো। So আমি এক্সপোর্ট করলাম, এই দেখেন 2.7 এমবি হয়েছে। বাট এটা যদি 1X এ নেই, জাস্ট কিছু কেবি হবে। এই দেখছেন, একই ইমেজ কিন্তু। রেজলিউশন কি সেম? হ্যাঁ, হ্যাঁ, রেজলিউশন পার্থক্য হবে, রেজলিউশনটা কি সেম আসে? এটা তো 509, আর এটা হচ্ছে 2036, রেজলিউশনটাই তো বাড়াই দিবে। কোয়ালিটির কথা বলতেছি আর কি। ঠিক আছে। সো এইখান থেকে, আর ভাই রেশিও কি ঠিক থাকবে? হ্যাঁ, রেশিও ঠিক থাকবে। সো এটা কি হইলো, 4X এ নেওয়ার পরে 6.2 কেবি আসছে। সো 1X এ নিলে এটা মাত্র 1 কেবিরও কম আসতো। আচ্ছা, এখন এই লোগোটা আমি কি করলাম, এক্সপোর্ট করে নিলাম। ফিগমাতে যে কোনো কিছু এক্সপোর্ট করা যায়, সেটা টেক্সট হোক ইমেজ হোক, আপনি যে কোনো কিছুকে ইমেজ হিসেবে এক্সপোর্ট করতে পারবেন। নিয়ে নিলাম, হ্যাঁ, এটাকে মাঝখানে আনবো কিভাবে? জাস্টিফাই অ্যালাইন আইটেম করে সেন্টার করে দিলে হবে। হ্যাঁ, জাস্ট কি করবো, কন্টেনারটা ধরবো, এই যে এখানে দেখেন কন্টেনার অ্যালাইনমেন্ট আছে, জাস্টিফাই কন্টেন্ট সেট। সেন্টারে নিয়ে আসবো। এরপরে এইখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে মেনু আইটেম গুলো, তাই না? মেনু আইটেম গুলো বানাইতে হবে কোত্থেকে, ড্যাশবোর্ড থেকে বানাইতে হবে। So আমাদের কাছে যা আছে ওইটা দিয়ে আমরা করি। মেনু, সো আমরা ওয়ার্ডপ্রেস মেনু নিয়ে নিতে পারি। এটাই থাকুক, এটাকেই আমরা জাস্ট ফিক্স করে দিই। সাইজটা কেমন হবে, যে কোনো একটা ধরবো, এরকম ক্লিক করতে থাকবো যে পর্যন্ত আমি একদম লাস্ট পর্যন্ত না পৌঁছাই। সো ডিএম সেন্স, তারপর কি আছে? আচ্ছা, আপনাদের তো যে কালার তারপরে এইগুলো সেট করা শিখাই দিয়েছিলাম, তাই না? ফিগমাতে যেহেতু আপনি দেখতেছেনই কিছু লিমিটেড জিনিসপত্র আছে, আপনার অবশ্যই এগুলো সেট করে রাখা উচিত প্রথমেই। বুঝতে পারছি। গ্লোবালি। হ্যাঁ, গ্লোবালি। সো টাইপোগ্রাফি আমি গেলাম, আমি প্রাইমারি টেক্সটটা দিয়ে রাখি। ডিএম সেন্সটা যেহেতু রিপিট, সব জায়গাতেই ডিএম সেন্সই পাবো আশা করি। সাইজগুলোও জানা থাকলে দিয়ে দিতাম। এখন আমি যদি এখানে যাই, প্রাইমারি টেক্সটটাতে কি, আমরা প্রাইমারি সেকেন্ডারিতে আলাদা করে দিয়ে আসছিলাম। এই যে এখানে
তো এখন আমরা এখান থেকে সিলেক্ট করি, এই যে ডিএমসেন সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, 26, 28, 400, 16 আসলে 26, এই জন্যই বলতেছি এত ছোট বড় তো হওয়ার কথা না। আচ্ছা, এই দুইটার মাঝখানে গ্যাপ কতটুকু এটা আমরা চাইলে স্কেল দিয়ে মাপতে পারি, তাই না? বাট ফিগমার সুবিধাটা কি, ফিগমাতে আপনি যদি অল্টার বাটন চাপ দিয়ে ধরে যেটা সিলেক্ট করছেন তার থেকে ডিফারেন্ট গুলো এলিমেন্ট পর্যন্ত ধরেন, তাহলে ওটার দূরত্ব বলে দিবে। ঠিক আছে, দেখতেছেন? অল্টার বাটন চাপ দিয়ে হ্যাঁ। ধরে রাখছি আমি, হ্যাঁ। আমি চেক করতেছি কোনটা কার থেকে কত দূরে। ভাই আপনি একটা এক্সটেনশন দেখাচ্ছিলেন, রুলার যে এক্সটেনশনটা, হ্যাঁ, রুলার এক্সটেনশনটা আমি দেখছি যে স্ক্রিন ওয়াইজ অনুযায়ী এটা মেজারমেন্ট ডিফারেন্ট দেয়। দিবেই তো। ও তো আসলে ও কি আছে না আছে এগুলো তো দেখতেছে না। ও দেখতেছে আপনি স্ক্রিনের কতটুকু টান দিছেন, আর ওটা আপনাকে এক্সাক্ট ফুল সাইজ করে নিয়ে তারপরে সাইজ মাপতে হবে, ওটা জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা তাহলে এখানে মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে এখানে এই পাশে 30, এই পাশে আমার 38, 40 এরকম আছে। তো আমরা ওইরকম একটা স্পেসিং আমরা এখানে দিয়ে দিব, বা আমাদের স্পেসিংটা আমরা মেপে নিব কতটুকু স্পেসিং আছে, যদি কম বেশি থাকে ওইভাবে আমরা দিয়ে নিব। আর এখান থেকে কন্টেনারটা ধরে মাঝখানে নিয়ে গেলাম। ঠিক আছে, আমাদের হোভারের যেটা পয়েন্টার এটা দরকার নাই, এটা আমাদের থাকলে আমাদের ডিজাইনার আমাকে বলেই দিত। সো পয়েন্টার নান, হোভার কালারটা আমরা জানি কি দিতে হবে, সো এটা সিলেক্ট করি এবার। সিলেক্ট হয়ে গেছে, যেহেতু বক্সের ভিতরেই আছি আমি এক ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। কালারটা জাস্ট কপি করবো কিভাবে, কালার উপর ক্লিক করলেই কপি হয়ে যাবে। সহজ, তাই না? এন্ড আমরা যেহেতু জানি অ্যাক্টিভ কালার বলতে একটা কথা আছে, আমরা অ্যাক্টিভ কালারও সেম কালার দিয়ে দিলাম। আচ্ছা, নর্মাল টেক্সচার কালার কোনটা এটা সিলেক্ট করে, এই যে এটা হচ্ছে নর্মাল টেক্সচার কালার, জাস্ট ক্লিক করলাম কপি হয়ে গেল। আপনি একবার জাস্ট ফিগমার কাজ শিখে গেলে দেখবেন ফিগমা দিয়ে প্রজেক্ট করতে গেলে অর্ধেক সময় প্রজেক্ট হয়ে যায়। আর সবকিছু রেডি করাই আছে, জাস্ট ক্লিক করবেন কপি হয়ে যাবে, চলে আসবেন। এটা মাঝখানে হবে, এইখানে আসবে কি একটা বাটন, এটা ধরে সেন্টার করে দিলাম। তো বাটনের যাবতীয় ডিজাইন নিয়ে আসতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ফিগমা বাটন কোনটা, তারপরে হচ্ছে শেপ কোনটা, বাকি আহ, আপনি মানে যা ইউজ করেন নর্মালি আসলে এগুলা কিন্তু ও বুঝে না। ওই খালি বুঝে কি টেক্সট, ইমেজ, শেপ। এইখানে এটা কি বাটন হিসেবে আছে ওর কাছে, নাকি এটা জাস্ট একটা শেপ, শেপের উপর টেক্সট বসানো? গ্রাফিক ডিজাইনিং এ এটা তো এই শেপ, জিনিসগুলো কারণ বাটন বাটন বলতে তো ওটা কিছু নাই। বাটন হলে ক্লিকেবল হয়। জাস্ট আপনি শেপ, কি করবেন, একটা শেপ নিলেন, শেপের উপর টেক্সট বসাই দিলেন, দ্যাটস রেক্টেঙ্গুলার ইট, বা দেখতে বাটনের মতন হয়ে গেল। ঠিক আছে, এই যে এখানে একটা বেস বসাই দিছে, বেসের উপরে টেক্সট বসাই দিছে, এটাই বাটন। সো এইটা আপনাকে মাথায় রাখতে হবে, এইটা আলাদা নিতে হবে সবকিছু, এইটারটা আলাদা নিতে হবে সবকিছু। এটা বুঝে আপনাকে কাজ করতে হবে। সো এটা হচ্ছে কন্টাক্ট, ডবল ক্লিক করলাম। এটা ডবল ক্লিক করে আপনি জাস্ট এইখানে দেখেন কন্টেন্টের মধ্যে যেখানে কন্টেন্ট লেখাই আছে, ক্লিক করলেই কপি হয়ে গেল। এই যে কন্টেন্ট, এখানে ক্লিক করলেও কপি হয়ে যাবে, অথবা এটা ডবল ক্লিক করে মার্ক করে কপি করতে পারেন, যেভাবে আপনার সুবিধা। So আমরা এখানে অলরেডি বসাই দিছি। এখন এই যে শেপটা, শেপের কালার হচ্ছে এটা, জাস্ট ক্লিক করলাম কপি হয়ে গেল। এটার এই যে ব্যাকগ্রাউন্ড কালারে আমি এটা বসাই দিলাম। এখন এই টেক্সটের উপরে নিচে ডানে বামে কি আছে এটা চেক করতে হবে। টেক্সটটা সিলেক্ট করলাম, অল্টার বাটন চাপ দিয়ে ধরে মাউস নিয়ে গেলে আমাকে দেখাবে কোন পাশে কি আছে, 22, 22, 10, 10 নাকি। আমরা এখন দিয়ে দিব এটাই। পেডিং প্রথমে 0 করলাম, উপরে 10, নিচে 10, রাইটে 22, লেফটে 22। বুঝতে পারছি? এখন টেক্সটের সাইজ, তো টেক্সটটা ধরে 16, 28 এগুলো দিয়ে দিব। ওয়েট 700, ঠিক আছে। বাটনটাকে আমি রাইট সাইডে নিয়ে যাই। আচ্ছা, এবার শার্প এজ মানে যে কর্নার গুলা, তো কর্নার গুলা কোনো বর্ডার রেডিয়াস আছে কিনা, থাকলে এখানে দেখাইতো। যেহেতু বর্ডার রেডিয়াস নাই, তাহলে আমরাও বর্ডার রেডিয়াস 0 করে দিব, যে বর্ডার রেডিয়াস 0।
এতটুকু বুঝছি সবাই? জি। জি ভাইয়া। এখন এটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিব। এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা, বা আপনি কালার পিকার দিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক সময় হইতে হইতে পারে আপনি ধরতে পারতেছেন না প্রপারলি, জাস্ট কালার পিকার দিয়ে নিয়ে নেবেন। পরবর্তী হিরো সেকশন। চলেন হিরো সেকশন কিভাবে নিতে হয়। জাস্ট এইখান থেকে গেলাম, দুইটা ভাগ আছে। এক ভাগে আছে কি হেডলাইন, হেডলাইনের পরে কি আছে কিছু টেক্সট, টেক্সট এডিটর। তারপর একটা বাটন, তাই না? ইমেজ নিব। আচ্ছা, এইখানে টেক্সটটা বসাই দিই। ডবল ক্লিক করতে থাকবো যে পর্যন্ত সিলেক্ট না হয়, যে কন্টেন্টে ক্লিক করলাম কপি হয়ে গেল, এইখানে বসাই দিলাম। এটাও সেম, জাস্ট ক্লিক করলাম, কন্টেন্ট থেকে ক্লিক করলাম, কপি হয়ে গেল, এইখানে বসাই দিলাম। কন্ট্রোল শিফট ভি দিয়ে বসাইছি। লেটস টক, সো ডবল ক্লিক করলাম, কন্টেন্টে ক্লিক করলাম, কপি হয়ে গেল, এখানে লেটস টক বসাই দিব। এই হলো মোটামুটি কন্টেন্ট চলে আসলো। এখন ডিজাইনের পালা। এটা ধরলাম, ডিজাইনটা দেখি। ডিএমসেন 770, তারপরে কি আছে, 80, তাই না? তো এগুলো দিয়ে দিব। এটার কালারটা কপি করে নিয়ে এসেছি, এখানে কালারটা বসাই দিব। তো ডিএম সেন্সের এখানে কি হবে 70, এটা কি হবে 80। ঠিক আছে না? আচ্ছা, তারপর কি আছে, লেটার স্পেসিংটা কমানো আছে, দেখছেন এই যে -2%। আমরা এখানে লেটার স্পেসিংটা কমাই দিব। এই যে এইখানে যদি দেখেন ওই এককটা নাই, তাহলে এই যে ইডিটে গিয়া 2 দিয়ে % দিয়ে দিবেন, এইভাবে লিখে দিবেন কাস্টম, তাহলে দেখবেন কাজ হয়ে যাবে। ঠিক আছে? আর যদি কনফিউজিং লাগে তাহলে আপনি পিক্সেলে আপনার আইডিয়া করে একটা দিয়ে দেন, একটু মাইনাস হবে। 1.2 হইলেই হবে আই থিঙ্ক। ঠিক আছে, অলরাইট। সো এটারও সেম, ডিজাইনটা কপি করে এনে এখানে বসাই দিতে হবে। ডিএম সেন্স 1830 400, এটা হচ্ছে টেক্সটের কালার। ওকে, এখানে ইমেজ আসবে। এখন ইমেজের যে ব্যাপারটা, এই ইমেজটাও নিতে পারি আমি, এটাও নিতে পারেন। শেপ পিছনে বসানো ঝামেলা না। নর্মালি কি করবেন, এটা সিলেক্ট করবেন, যদি দেখেন গ্রুপ করা আছে তাহলে তো ভালো, যদি গ্রুপ নাও করা থাকে তাহলেও গ্রুপ করার সিস্টেম আছে। যেহেতু করাই আছে, আমরা জাস্ট গ্রুপটাকে সিলেক্ট করে এটা আবার দেখবো প্রপার্টিসে, এইখানে এক্সপোর্টে গিয়ে ডাইরেক্ট এক্সপোর্ট না করে প্রিভিউতে দেখবো, দেখেন তো ঠিক আছে কিনা, পুরোটা আসছে না? জি। জি ভাইয়া। হুম। আচ্ছা, তো এখন জাস্ট একটু কোয়ালিটিটা বাড়ায়া আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিব। ঠিক আছে, আমাদের অলরেডি এক্সপোর্ট করা আছে এই যে এটা, তো এটা আমরা ইউজ করব। জাস্ট এক্সপোর্টে ক্লিক করলেই যে দেখবেন এইরকম এক্সপোর্ট হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আর না। ভাই এটা যদি গ্রুপ করানো থাকতো সেক্ষেত্রে? তাহলে গ্রুপ করা না থাকলে আপনাকে তখন এডিটর অ্যাক্সেস লাগতো গ্রুপ করার জন্য। লেটস সে আপনার গ্রুপ কোনো অনেক এমন অনেক কিছু আছে যেই জিনিসটা আসলে প্রপারলি নাই, যেটা আপনাকে প্রপারলি বানাইতে হবে, সেটা একটু ট্রিকি পার্ট। আপনার এডিটর অ্যাক্সেস লাগবে। এখন ক্লায়েন্ট আবার এডিটর অ্যাক্সেস দেওয়ার জন্য ক্লায়েন্টের প্রিমিয়াম ফিগমা লাগবে, বহুত কাহিনী। শর্টকাট শিখাই দিই। কখনো যদি কোনো কন্টেন্ট বা কোনো কিছু একটু ডানে বামে সরাইতে হয় বা কোনো কিছুকে গ্রুপ করতে হয়, জাস্ট এই যে নামের পাশে অ্যারো ক্লিক করে ডুপ্লিকেট টু ইয়োর ড্রাফট পাইছি, হুম। এটা ক্লিক করবেন। এটা একবার আলটিমেট একটা ট্রিক। কি করবে সে, ওই ফাইলটার তো আর এডিট অ্যাক্সেস দিতে পারবে না, বাট ওই ফাইলটার একটা ডুপ্লিকেট ভার্সন আপনার জন্য বানাই দিবে। এইটার মালিক আপনি। এখন দেখেন এই যে সরানো যায়, দেখছেন? এটাও সরাইতে পারবেন, এইটাও সরাইতে পারবেন, এগুলো সব সরাই দিতে পারবেন, সব নষ্ট করে ফেলতে পারবেন। বুঝছি? ইউআই একবারে শেষ করে ফেলবো এভাবে। শেষ করে ফেলবেন একবারে।
পুরো একবার ধরেন এটার কিছুই ঠিক রাখবেন না আর কি, শিখবেন কেমনে কাজ করে। ধরেন এই দুইটা গ্রুপ করা নাই, লেটস সে আমরা প্রথমে গ্রুপ করা আছে, গ্রুপটাকে কন্ট্রোল জি প্রেস করে আনগ্রুপ করে ফেললাম। আমরা এটা লেয়ার গুলা দেখি, ফাইলস, সো এটা সিলেক্ট করলাম, এই যে গ্রুপ, তাই না? সো এটাকে আমি করবো আনগ্রুপ, সো আবারও আনগ্রুপ, এই যে আনগ্রুপ হয়ে গেছে, হ্যাঁ। আর একটা একটা সিলেক্ট হয়, একসাথে দুইটা সিলেক্ট হয় না, দেখছেন? তাহলে কি করব, এটা সিলেক্ট করব, শিফট চাপ দিয়ে ধরে ওইটাও সিলেক্ট করব, যে দুটাকে গ্রুপ করব, এখন কন্ট্রোল জি বা ম্যাকে কমেন্ট জি, হয়ে গেছে না গ্রুপ? হুম। মানে এই গ্রুপটা ধরে এইখান থেকে ডিজাইনের নিচে, এবার এবার কিন্তু আবার প্রপার্টিস না, এখান তো আপনার ডিজাইনার, সো ডিজাইনের একদম নিচে দেখবেন এই যে এক্সপোর্ট, এক্সপোর্টে যান, এখান থেকে প্রিভিউ দেখেন এই যে গ্রুপ ঠিক আছে কিনা। অনেক সময় বাড়তি অনেক কিছু চলে আসে, এবার এক্সপোর্ট করে ফেলেন। বুঝতে পারছি? অনেক সময় হয় যে আপনি হয়তো বা এই ব্যাকগ্রাউন্ডে এমন একটা জিনিস আছে, ব্যাকগ্রাউন্ডের জিনিসটা নিতে পারতেছেন না, আপনাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড সলিড ব্যাকগ্রাউন্ডটা লাগবে, যেমন এই সলিড ব্যাকগ্রাউন্ড। এটা আপনি যতই যা করেন এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে যে হয়তো অনেক সময় এক্সপোর্ট করতে পারবেন না, হয়তো ডিজাইনার এমন ভাবে বসাইছে, মানে এখানে তো পারবেন। বাট অনেক সময় হয় কি, এটা সিলেক্ট করলেই এগুলো সহ সিলেক্ট হয়, ব্যাকগ্রাউন্ড নেওয়া যাচ্ছে না, তখন জাস্ট এইগুলা এইভাবে এটা ধরে মুভ করে দিতে পারেন, অথবা এই যেগুলা একটা একটা করে সিলেক্ট করবেন, ব্যাকস্পেস দিয়ে কেটে দিবেন, সিলেক্ট করবেন, ব্যাকস্পেস দিয়ে কেটে দিবেন। টেনশনে পড়তে পারেন ডিজাইন তো চলে গেল। আমাদের কাছে পাওয়ারফুল একটা জিনিস আছে, সেই কন্ট্রোল জিনিসটা কি জানেন? কন্ট্রোল, কন্ট্রোল জেড আমাদের কাছে। এক্স্যাক্টলি। তো এখন আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন, হয়ে গেল, বা আপনি এক্সপোর্ট করে নেন, যাই করেন একই কথা, ঠিক আছে? অথবা এটা ধরে জাস্ট এক্সপোর্ট করে ফেলেন। যখন কাজ শেষ কন্ট্রোল জেড, জাস্ট ক্লিক করবো না, চাপ দিয়ে ধরে রাখবো যে পর্যন্ত একবারে নতুন না হয়ে যায় সবকিছু। দেখছেন, একবারে শেষ, প্রথমে চলে আসছে আবার। ক্লিয়ার? আর কিছু হইলে তো আমাদের মূল ভার্সন তার এডিট করা পসিবল না, ওইটার আবার ডুপ্লিকেট করবো দরকার হয়। বুঝছি এবার? জি। ওকে। সো উপরে নিচে একটু পেডিং আছে, সো পেডিংটা আপনি চাইলে যে ইমেজটা ধরে অল্টার বাটন চাপ দিয়ে ধরে নিচে মাউসটা হোভার করে দেখতে পারেন, 80 পিক্সেলের মতন উপরে ওই রকমই। সো আপনি উপরে নিচে এখন একটা পেডিং দিয়ে দেন, ধরেন আমি উপরে নিচে 80 করেই দিয়ে দিব পেডিং, ভাঙলাম, বটমে 80, টপে 80। আর লেফট রাইটে একটু ডিফল্ট থাকে পেডিং, 20 পিক্সেল করে, ওটা দিয়ে দিই, নালে অন্য ডিজাইনের সাথে খাপ ছাড়া লাগবে। এটা সম্ভবত 10 করে পাচ্ছে, সো 10 করে দিয়ে দিই, ওই যে উপরে লোগোটার সাথে অ্যালাইনমেন্ট মিলাচ্ছি। ঠিক আছে এবার, সো এবার কি করব, এটাকে পাবলিশ করে দিব। এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এটার মতন সেম, জি। যেহেতু সলিড কালার, সো আমার তার ব্যাকগ্রাউন্ড এক্সপোর্ট করার কিছু নেই, যে সিলেক্ট করে সলিড কালারটা নিয়ে আসবো। তো আমি সিলেক্ট করি, এইটা কালার, তো এটা ডিজাইনার, এই জন্য এত কিছু দেখাচ্ছে আমাকে। এই ভিউয়ারে যান, ভিউয়ার থেকে কপি করা সহজ, সবকিছু কপি করা সহজ। কারণ আপনি যখন এডিটর তখন তো এটা এডিটিং ফ্রেন্ডলি, আর যখন আপনি ভিউয়ার তখন এটা ডিজাইনার ফ্রেন্ডলি, আপনি যে ওয়েবসাইট ডিজাইন করবেন এই জন্য। হয়ে গেল, হ্যাঁ। এখন আপনাদেরকে তো আর দেখানো উচিত না, কারণ সব ভেঙে বলছি, এইটাই দেখাই দিব লাস্ট, বাকি সবকিছু আপনারা করবেন, ঠিক আছে? এই যেখানে মার্জিন ইনশাআল্লাহ। মাইনাসের কাজ আছে, মার্জিন মাইনাস করে করে এটা এটা মার্জিন মাইনাস করে নিচে নিতে হবে, এটা margin- সেটা করবেন, দেখবো কেমন পারেন আপনারা, পারা উচিত অবশ্যই। সবকিছু তো আসলে যা বলে দিব তাই কমন থাকবে তা না লাইফে, তাই না? অনেক কিছু থাকবে আউট অফ সিলেবাস, ওগুলো করতে পারতে হবে, ঘেটে ঘেটে জানতে হবে, আরেকজনের কাছ থেকে শিখতে হবে। অলরাইট, সো এখানেও সেম ওই কাজটাই একটু আগে আমরা যা যা করছি, তো ধরেন এগুলাই নিয়ে আসি। জাস্ট র্যান্ডম আমি দিয়ে দিচ্ছি, আমি একটু এক্সাক্ট সাইজ আর নিচ্ছি না এখন।
ওই এটাতে ডিজাইনার হয়ে গেছি। এটাতে সম্ভবত ফিগার না, ট্যাব মনে হয় সুইচ করছি মনে হয় কথার সময়। এই জন্যই তো বলি যে এরকম তো আর কথা না। আচ্ছা, সো এটা আমি ক্লিক করলাম, এটা এখানে বসাই দিব। টেক্সট নিয়ে নিলাম। দুইটার মাঝখানে অনেক গ্যাপ, হ্যাঁ, লাইন হাইটের কারণে। এটা লাইন হাইটটা তো এত হবে না, এটা লাইন হাইট ধরেন অর্ধেক হয়ে যাবে। টপে একটু পেডিং দিয়ে দিলাম। এগুলো আপনারা বুঝেন। এখন এখানে তিনটা বক্স আসবে। তো তিনটা বক্স পাশাপাশি আনার জন্য আমরা জানি একটা এক্সট্রা বক্স নিতে হবে শুরুতে, যাতে পাশাপাশি নিতে পারি। দেন এইটার ভিতরে একটা কন্টেইনার, দুইটা, তিনটা নিলাম। এখন নিচে নিচে কেন আসলো? কারণ এইটার ডিরেকশন দেওয়া নাই। সো মূলটা, যে মূল যে কন্টেইনার যেটা আমরা ডিরেকশনের জন্য নিছি, এটা ধরে ডিরেকশন দিয়ে দিব, পাশাপাশি পাশাপাশি চলে আসছে। এখানে এখানে একটা ইমেজ নিব, দেন টেক্সট, এইটাও টেক্সট। আপনি চাইলে ডিরেক্ট ইমেজ বক্স নিতে পারেন। এই যে, ঠিক আছে। তো এটাকে আপনি একটু বাড়ায়া এক্সপোর্ট করে নেন। কঠিন লাগে নাকি সহজ? সহজ হয়ে যাচ্ছে কাজগুলো আস্তে সহজ আছে ভাই। সহজ কেন আস্তে। লাগে? অন্যান্য ব্যাচের পোলাপান তো এই এই ক্লাস দেখলেই ভয় পায়। ফিগমা, ফিগমা থেকে ওয়েবসাইট খুব করা। মজার। আসলে অন্যান্য সব ব্যাচেই ডিজাইন আপনি নিয়ে খুব যখন ভয় টুলস পায়। বা কোনো এআই ইউজ করবেন তখন আপনার কাজগুলো গোছাই দিবে। এক্স্যাক্টলি। সো এই হচ্ছে ব্যাপার। ইমেজের স্পেসিংটা কমাই দিই। এই, হ্যাঁ, আপনি এটা বাকি ডিজাইনটা করে নেবেন, আমি জাস্ট দেখাচ্ছি। ডুপ্লিকেট ডিজাইন। এটা দেখেন হোভার কি কি স্টেজ আছে, কন্টেন্টের কি কি স্টেজ আছে, হ্যাঁ, কি কি করা যায় না করা যায়। এটা যদি করা না যায় তাহলে এই পুরা কন্টেইনারে এখানে হোভার দিয়ে দিবেন। ঠিক আছে, ওভারে ব্যাকগ্রাউন্ড দেন, বর্ডার দেন, সবকিছু দেন। ওভার 1 পিক্সেল, সলিড কালার দিয়ে দেন। ধরেন এইটাই কালার, এইটা। ঠিক আছে, এটা হোভার করলে আসতেছে, দেখেন এই যে আসছে না? এগুলো তো দিতে হবে। জি। তো এটা কপি করে এগুলো তো আমি হোভার দিয়ে দিব, কন্টেন্ট চেঞ্জ করে দিব, ইমেজ চেঞ্জ করে দিব, দ্যাটস ইট। বুঝতে পারছি। এখন আমি কি করব, আমি আপনাদেরকে এটার ভিউ আর অ্যাক্সেস একটা ফিগমা, এই ফিগমাটা হুবহু দিয়ে দিব। আপনারা ফ্লেক্সবক্স দিয়ে সুন্দর করে এই প্রজেক্টটা করে ফেলবেন, আর যা যা আজকে শেখানো হয়েছে, যে যে ট্রিক্স আপনাদেরকে বলা হয়েছে, এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন। ঠিক আছে। এখন আমার ক্লাস যদি কঠিন লাগে, জি। তাহলে আপনি অনলাইনেও এই রিসোর্স বা এই এই ধরনের ক্লাস হয়তো অন্য মেন্টরে পেয়ে যাবেন, ওগুলোও দেখতে পারেন। আপনার মূল কথা হচ্ছে এই টপিকটা আপনাকে শিখতে হবে। এখন আপনি কার কাছ থেকে শিখতেছেন সেটা না, আমার সব ক্লাস আপনারা বুঝবেন ব্যাপারটা এরকম না। ঠিক আছে। And এইটাকে আপনার চিন্তা করতে হবে না যে বুঝলাম না তো কিছু বা এরকম কিছু না। আপনি জানেন কন্টেন্টটা কি, and এই কন্টেন্টের রিসোর্সের অভাব নেই অনলাইনে। রিসোর্স ঘেটে শিখেন। এটা কখনোই আপনার মেন্টর অ্যাটলিস্ট মন খারাপ করবে না, কারণ মেন্টর চায় আপনি শিখেন। ঠিক আছে। এই, আর তারপরেও যতটুকু সহজ করা পসিবল, কারণ আপনারা তো বিশেষ করে গ্রাফিক ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের না, আবার ফ্লেক্স বক্সটাও আপনাদের কন্টেন্টের বাইরে। তো আমি যতটুকু সম্ভব সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আপনি এই প্রজেক্টটা করলেই আশা করি এটা আর আটকাবেন না। এটা সবকিছুই পারবেন আপনারা, আপনাদের ডিজাইন নলেজটা খুব ভালো। এলিমেন্টর ব্যাচের স্টুডেন্টদের ডিজাইন অনেক স্ট্রং থাকে। অন্যান্য ব্যাচের সবাই ডিজাইনেই ভয় পায়, কিন্তু আপনাদের ডিজাইনের পার্টটাই স্ট্রং থাকে। জি হাসান বলেন। বা একটু এক্সটার্নাল কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আহ, একটা একটা ডেভেলপার বা একটা ডিজাইনার হিসাবে বা এজ এ ফ্রিল্যান্সার হিসাবে তার পোর্টফোলিও তার কতটা কাজ কাজ দেয়? পোর্টফোলিও তো অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তো আসলে হুম হুম।
ওই যে যেটাকে বলে দর্শনদারি, তারপর গুণ বিচারি, আপনার প্রথমে দেখে যাতে ভালো লাগতে হয়, দেন না ক্লায়েন্ট আপনার তো অ্যাট্রাক্টেড হবে আপনার সাথে কথা বলার জন্য, আসলে সে আগ্রহ ফিল করবে। সো আপনার একটা যদি ভালো পোর্টফোলিও, তো এটা সবসময় একটা অ্যাডভান্টেজ। অনেকের পোর্টফোলিও আচ্ছা সারা ভাই, এখানে কাজ একটু করে, একটা বাট আপনাকে নিজেকে রেডি করে যদি মার্কেট প্লেসে যাইতে হয়, second, মাস্ট বি আপনার ভালো একটা মানে পোর্টফোলিও লাগবে। আমি একটু এক্সট্রা একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে পোর্টফোলিওটা অটোমেশন করবো, যেমন কস্ট বিল্ডার থাকবে, অটোমেটিক অর্ডার সাবমিটেড অপশন থাকবে, এবং টিডিও যে লাইভ চ্যাটটা ওটাও ইন্টিগ্রেট, মানে একটু অ্যাডভান্স লেভেল করতে চাচ্ছি। আমি কি হুম, রাইট পথে আছি কিনা, বা শুধু শুধু এখানে কি সময় নষ্ট করতেছি কিনা। করতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি কোনো ফ্যাক্ট না, ক্লায়েন্টরা আসলে ওইখান থেকে অর্ডার করে না। বাট আপনি করতে পারেন, আপনার ওইটা আপনার জন্য একটা ফিচার হিসেবে কাজ করলো, ক্লায়েন্ট এটাও ইমপ্রেস হইতে পারে যে এটা আপনি করতেছেন। বাট ওইখান থেকে যে ক্লায়েন্ট আশা করতেছেন যে অর্ডার করে দিবে, অটোমেটিকলি ক্লায়েন্ট আসতে থাকবে, এরকম না আসলে বিষয়টা। ক্লায়েন্ট সবসময় আপনার সাথে মিট করে কথা না, বলে এটা জাস্ট হচ্ছে, বাজেট ফিক্স করেই যাবে। আমার আমার আর যদি সম্পর্কে ওইটা ওর কাজ একটা রাফ শেখার ধারণা শেখার হবে জন্য হয়, যে, আপনার নিজের একটা আইডিয়া হইলো, তাইলে দেন ফাইন। বাট আপনি হুম যদি হুম, এটা মনে করেন খুব বেশি ইউজফুল কিছু হবে, আসলে ওরকম কিছু না। ঠিক আছে, বিশেষ করে আরো 3-4 বছর আচ্ছা বুঝতে পারছি। অ্যাটলিস্ট না, কারণ ওটা কাজে লাগবে না। তারপর আপনার যখন একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়ে যাবে, একটা পরিচিত হয়ে যাবে, তারপর দেখা যাবে বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে রেকমেন্ড করতেছে, তখন ওগুলা কাজে লাগতে পারে, লাগলেও লাগতে পারে। বাট এখন আসলে ফুল ফ্রিল্যান্সিংটাই হবে আপনার মার্কেট প্লেস ভিত্তিক। সো এই কারণে মার্কেট প্লেসে ফোকাস করা উচিত, আর ডিজাইনটা যাতে সুন্দর হয়, মডার্ন হয়, এটাতে ফোকাস করা উচিত। বাকি কাজ শেখার জন্য খুব ভালো একটা পয়েন্ট এটা। তো এটা করলে অনেক কিছু শেখা হয়ে যাবে ইন ফিউচারে, শুধুমাত্র এটা না, আর অনেক কিছু কস্ট ক্যালকুলেশনের যে পার্টগুলো, ওই জিনিসগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। ভাই একটা কোশ্চেন করতাম। জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ফিগমার ইউ ভাই। যে বেসিকটা, হুম ফিগমা কি হুম। কাজে ব্যবহার হয় আসলে? মূলত ফিগমাটা এগুলো কি প্রোটোটাইপ কাজে ডিজাইনের ব্যবহার কাজে হয়? ব্যবহার হয়। বিষয়টা হচ্ছে, ধরেন আপনি একটা বাসা তৈরি করবেন, এখন ওই বাসাটা তো আর আইসা যদি বলেন 3 তলা একটা বাড়ি বানাই দেন, তাহলে কি হয়? আপনার বাসার আপনার একটা প্ল্যান থাকে, আপনার কয়টা রুম লাগবে, আপনার ফ্যামিলি মেম্বার কিরকম আছে, আপনার ওয়াশরুম লাগবে কয়টা, আপনি এসি লাগাবেন কিনা ইন ফিউচারে, ওইভাবে তাহলে চিন্তা ভাবনা করতে হবে। বিভিন্ন ব্যাপার থাকে, তাই না? এখন একটা আহ ধরেন একটা কোম্পানি তার একটা ওয়েবসাইট করবে, তার ওয়েবসাইটে কি কি আছে না আছে, তার হয়তো বা কম্পিটিটর যারা আছে, তারপর তার কিছু এক্সট্রা ফিচার আছে, অনেক কিছু আছে, এগুলা নিয়ে সে ডিজাইনারের সাথে বসে এই কন্টেন্ট গুলো তাকে দিয়ে দেয়। ডিজাইনার ওইখান থেকে খুব ভালো একটা ডিজাইন বের করে ওইটা খুব আস্তে ধীরে ডিজাইনটা রেডি করে, যাতে করে যে ওয়েবের ভার্সন যে কনভার্ট করবে আপনারা, আপনাদেরকে আসলে খুব বেশি চিন্তা করতে না হয়। কারণ আপনারা একটা ফিগমা ডিজাইনের যে ডিজাইনটা ফুটাই তুলতে পারবে, আপনারা ওইটা পারবেন না। ঠিক জি আছে, জি। এটা সত্য কথা। কারণ ওর কাজই আচ্ছা। মূলত ওইটুকুই ওর কাজ, কারণ ওইটাই ও পারফেকশনের সাথে করে। ঠিক আছে, বিশেষ করে মডার্ন যে ডিজাইন গুলা, শেপ নিয়ে আসে পিছনে, ইমেজ গুলা দেখবেন বাঁকা হয়ে রয়েছে, এইটা হয়েছে ওইটা হয়েছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র, তো ওগুলা ফিগমাতে আগে করে দেন আপনি ফিগমা থেকে ওই জিনিসগুলো ডাউনলোড করে করে আপনি ওয়েবে হয়তো ইমপ্লিমেন্ট করতে পারেন। তাহলে ডিজাইনগুলো অনেক সুন্দর হয়, অ্যান্ড ডিজাইনগুলো আগে একটা আইডিয়া পাওয়া যায় ওয়েবসাইটটা কোন দিকে যাচ্ছে। নাহলে দেখা গেল আপনি 15 দিন ধরে ওয়েবসাইট ডিজাইন করছেন, ক্লায়েন্টকে দেখেন, ক্লায়েন্ট বললো না এটা তো হইলো না, আসলে ডিফারেন্ট কিছু ট্রাই করো, তাহলে এটা ঝামেলা না? ওয়েবের কাজ করা তো জি অনেক জি। কঠিন। আর ফিগমাতে চেঞ্জ করা মানে ওর হয়তো বা একটা প্রোটোটাইপ ডিজাইন করে ফেলছে, হয়তো 2 ঘন্টাতে ডিফারেন্ট আরেকটা প্রোটোটাইপ বানিয়ে ফেলতে পারবে। আর ওর কাছে কন্টেন্ট টেক্সট সবকিছু চলে আসছে ওর ড্যাশবোর্ডের মধ্যে, এখন ও জাস্ট ডিজাইন গুলোর মধ্যে বসাচ্ছে সুন্দর সুন্দর করে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ভাই একটা কোশ্চেন করি। হুম। আচ্ছা, আমরা ফিগমাতে কি কোনো এআই ইন্টিগ্রেট করতে পারবো, যে ওখানে প্রম্পট দিব ও রেডিমেড কোনো ডিজাইন আমাদের প্রোভাইড করবে? এমনিতেই রেডিমেড ডিজাইনের অভাব নাই আসলে, এখন এটা প্রম্পট দিয়েই ডিজাইন করাটা আসলে খুব বেশি দরকারি না। এমনিতে ফিগমা রেডিমেড ডিজাইন অনেক আছে, মিলিয়নস অফ লেআউট আছে ওদের এখন, বুঝতে পারছেন? ওগুলা থেকে নিয়ে ইউজ করতে পারেন। বাকি প্রম্পটের যে ব্যাপারগুলো আছে, প্রম্পটে আসলে দেখা যায় ওই জিনিসগুলাই কি করে, ওই রেডিমেড জিনিসগুলাই বারবার রিপিটেডলি ইউজ করে দিচ্ছে আপনাকে, এইটুকুই আর কিছু না। ওটা যে আপনার প্রম্পটের উপর ডিপেন্ড করে অনেক ভিন্ন কিছু ইউনিক কিছু দিবে, এরকম আসলে এত দূর এখনো যায় নাই ওয়েবের পার্টে লিস্ট। ঠিক আছে, সো এর থেকে আপনি যদি খুব ভালো একটা ক্লায়েন্টের বিজনেসটা বুঝে ওই রিলেটেড টেমপ্লেট চুজ করতে পারেন, ওইটাই বেটার। আচ্ছা। আমরা তো সাইন আপ করবো ভাইয়া, সাইন আপ করলে ফিগমাতে কি রেডিমেড ট্যাবলেট পাবো বিভিন্ন ফ্রি টেমপ্লেট ওয়েবসাইটে? পাওয়া যায়, ধরেন অনেক আমি বলি সাইট যদি থেকে ফ্রি নিউজ। টেমপ্লেট প্রোভাইড করে। তারপর হচ্ছে ওদেরও কিছু ফ্রি টেমপ্লেট আছে, অনেক ইউটিউবার দেখা যায় একটা ভিডিও করছে ফিগমা টু ওয়ার্ডপ্রেস, দেন ওই টেমপ্লেটটা দিয়ে দিছে কমেন্টের মধ্যে। এই বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারেন আসলে, একটু চালাক হইলেই পসিবল। হ্যাঁ। ঠিক আছে।
আর কি আর কি একটা আমাদের সাইড কোনো ক্লাস ভাইয়া, নাই, মানে আর ওই কয়টা ক্লাস পাবো আমরা? নিউজ পেপারের একটা ক্লাস করানোর কথা ছিল ভাইয়া। নিউজ পেপার একটা ক্লাস আছে, ওটা আর লগ ইন সাইন আপ রেজিস্ট্রেশন নিয়ে একটা কমপ্লিট ওয়েবসাইটের ক্লাস আছে। তারপরে আপনাদের ঈদের পরে ফাইনাল তারপর কি পরীক্ষা। ও আচ্ছা, এরপর মানে হচ্ছে যে আর কোনো ক্লাস আমাদের সাথে, আপনার সাথে কি আমাদের কানেক্টিভিটি শেষ এখান থেকেই, নাকি আমার হচ্ছে ইন ফিউচারে কন্টেন্ট পাবো কোনো আরো আগে ইয়া? শেষ হয়ে যাওয়ার কথা, আমি একটু লম্বা টানতেছি আর কি। আমি কিছু এক্সট্রা জিনিস দেওয়ার জন্য লম্বা টানলাম, বিশেষ করে কোকো ব্লগটা দিলাম আপনাদেরকে, আজকে একটা ক্লাস নিলাম। আমি আমার কন্টেন্ট গুলো ঝুলাই রাখছি যাতে করে আমাকে না বলতে পারে যে কন্টেন্ট শেষ হয়ে গেছে, ছেড়ে দাও। আমি মূল কন্টেন্ট দুইটাই রেখে দিছি, নিউজ পেপার, ওয়েবসাইট অ্যান্ড ওইটা, এই দুইটাই আমি পরবর্তী 2 সপ্তাহে নিয়ে নিব। দেন আমার সাথে আপনাদের হচ্ছে ক্লাসগুলো শেষ। তাহলে আপনাকে পাবো কিভাবে ভাইয়া? ভাই টু নেক্সট বি স্টেপ অনেস্ট একটা প্রয়োজন কথা চলে বলি, পড়লে। আসবেন। যদি আপনি একটা রিভিউ চান যে আপনার আপনার টিচিং পার্টটা কিরকম, আপনাদের ওয়েবসাইটও হয়, ওখানে দেখবেন যে ভাইয়া আপনার যদি একটা রিভিউ লাগে, মনে করেন যে হুম আপনার হুম একটা ওয়েবসাইট আছে, ওখানে জাস্ট হুম টিচিং পার্ট অনুযায়ী যে একটা রিভিউ দেওয়া লাগে, এখানে হুম। মনে হয় যে আপনি আপনার সার্ভার লোড নিবে না, এই পরিমাণ আপনি ইয়ে পাবেন, রিভিউ পাবেন। কারণ আপনার টিচিং থ্যাংক ইউ, পার্টটা খুব সুন্দর, দ্যাট আপনার যে মিনস এ টিউটর, লট। এটা হচ্ছে খুবই অনেস্ট ভাইয়া রিভিউটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আসলে সত্যি, কারণ আমি এখন অনেক এটা জনের সাথে আসলে কানেক্টেড ছিলাম এবং হচ্ছে যে এইটার ফাইনাল আউটপুট আসলে হুম পাওয়া যাবে হুম। আপনারা মার্কেট প্লেসে কেমন করেন, সো এটার উপরে। সো তখন আমি কাউন্ট করবো আসলে আমি কতটুকু সাকসেসফুল। ভাইয়া ওই যে থাকে না মার্কেট, এই জাজমেন্ট আপনি আসলে এভাবে করিয়েন না, ওরকম থাকে না কলেজে বা ভার্সিটিতে, যে ওই ম্যাডামের ক্লাস আমাদের করতেই হবে, পড়া পারি আর না পারি আর কি। ইটস লাইক এরকম আমাদের অবস্থা আর কি। বাট যাই হোক, আমার কন্টেন্ট গুলো মার্কেট প্লেস সার্টিফিকেট, তো সো আপনাদের উপর অনেক আশা। আপনাদের সিনিয়র যারা এরা ভালো করতেছে, সো আশা করি আপনারাও ভালো করেন এটাই। আর দুঃখজনক ব্যাপার, লাস্ট পর্যন্ত খুব অল্প পরিমাণে স্টুডেন্ট থাকে, আর সুখকর ব্যাপার তারাই সাকসেস হয়। সো পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। লেটস সি। আর আপনাদের সাথে ফেস টু ফেস দেখা হওয়ার সম্ভাবনা আছে আপনাদের ফাইবার ক্যাশ এন্ডিং এ। আমরা আপনাদেরকে ইনভাইট করব, আপনাদেরকে টি শার্ট গিফট করব, মজার মজার খাবার দাবার আছে, আমরা কেক কাটবো ব্যাচ এন্ডিং উপলক্ষে। তারপর হচ্ছে কিছু গেমস আছে, আমি কয়েকটা গেম কন্ডাক্ট করি। তারপরে হচ্ছে একটা ব্রেন স্ট্রমিং সেশন আছে ফ্রিল্যান্সিং সম্পর্কে, প্রত্যেকটা মেন্টরই তার নিজ নিজ এক্সপিরিয়েন্স শেয়ার করবে আপনাদের সাথে। সো ডে লং একটা প্রোগ্রাম, তখন আশা করি ফেস টু ফেস দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। ট্রাই করবেন সবাই চলে আসার জন্য তখন। ফাইবার ক্যাশের শেষের দিকের ক্লাসে আপনাদের ইনশাআল্লাহ। একটা ফর্ম দিবে, ওই ফর্মটা ফিল আপ করে কনফার্ম করতে পারবেন, আপনাদের একটা সার্টিফিকেটও দেওয়া হবে, ফিজিক্যাল সার্টিফিকেট। ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি, টাকাও হাসিল করতে হবে ভাই, কোর্সের টাকাও হাসিল করতেই হবে, গিফট নিয়ে হোক, সার্টিফিকেট নিয়ে হোক, ধরে থাকেন, কোর্স ধরে নিয়ে হোক, থাকেন, যেটাই কোর্সের হোক। টাকা উসুল হয়ে যাবে না পুরো কোর্স আসলে। যত টাকা আসছে এই পুরো কোর্স থেকে আমাদের, এইটা আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন হুম, ধরে থাকলে। জি ভাই, ঠিক আছে। ওকে, সবার জন্য বুঝছি ভাই। শুভকামনা। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।